নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের একটি নতুন আঙ্গিকে আমাদের এই আলোচনা। আমাদের এই আলোচনার বিষয় কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী শ্রম, শহর ও লিঙ্গ। এটা একটা মূলত বইয়ের উপরেই আলোচনা। এই বইয়ের যিনি লেখক রয়েছেন তার নাম সার্থক লাহা। তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। এই সম্পর্কে তিনি আজকে আলোচনা করবেন। তার একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ডক্টর ফেলো, স্কুল অফ ওমেন স্টাডিজ, যাদবপুর ইউনিভার্সিটি। এছাড়াও আমাদের আজকের এই আলোচনায় যিনি সভাপতিত্ব করবেন, আমাদের পরিচিত, আমাদের পথপ্রদর্শক ডক্টর প্রদীপ বাসু স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে এভাবে থাকার জন্য। স্যারের তো একটু ছোট্ট পরিচয় দিয়ে দিই। ফর্মার প্রফেসর অ্যান্ড ডিন অফ আর্টস, প্রেসিডেন্সি অফ ইউনিভার্সিটি। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরো একবার। আমি অনুরোধ করছি স্যারকে আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আজকে আমাদের বিষয়টায় যাওয়ার আগে একটা কথা বলে নেওয়া উচিত। প্রত্যেকবার যেটা বলি যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র করোনা বা কোভিডের সময় থেকে শুরু হয়েছিল এবং এর প্রধান সংগঠক অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী এবং অধ্যাপক সমীরণ দাস এবং আরও অনেকে আছেন। তাদের সদস্য সংখ্যা এখন 10,000-এর বেশি হয়ে গেছে এবং শুধু পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে তাদের বহু শ্রোতা রয়েছেন। শুধু রাষ্ট্রবিজ্ঞানের নয়, রাষ্ট্রবিজ্ঞানের বাইরের বহু বিষয়ের শ্রোতা আছেন এবং এখানে ছাত্র ছাত্রী, বিএ বা এমএ ক্লাসের, তাছাড়া পিএইচডি স্কলার, স্কুল শিক্ষক, কলেজ অধ্যাপক, ইউনিভার্সিটি অধ্যাপক বা সাধারণভাবে যারা সমাজবিজ্ঞান নিয়ে লেখেন, এরকম বহু স্তরের মানুষের সাথে যুক্ত। এরা গত কয়েক বছরে একটানা তারা সেমিনারের আয়োজন করেছেন, ওয়েবিনারের আয়োজন করেছেন, প্রধানত বাংলায়, তবে বাংলা ছাড়াও মাঝে মাঝে ইংরেজিতে অনেকগুলো আন্তর্জাতিক সেমিনারও ওয়েবিনারও আয়োজিত হয়েছে। আর তারা শুধু যে সেমিনার করেন তা নয়, তারা অনেক দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, বইপত্র দিয়ে সাহায্য, শীত বস্ত্র দিয়ে সাহায্য ইত্যাদি অনেক রকমের সামাজিক কাজকর্ম করে থাকেন। তো এখন যেখানে বাংলা ভাষা এত নির্যাতিত, মানে বাংলায় কথা বলার জন্য যেখানে ভারতের অনেক জায়গায় মারধর খেতে হচ্ছে, নিপীড়িত হতে হচ্ছে, সেরকম একটা পরিস্থিতিতেও তারা কিন্তু এটা গৌরবের এবং গর্বের বিষয় যে তারা বাংলায় আলোচনাগুলোও চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, আর একটা কথা হলো যে এই আজকের বিষয় কলকাতা ঝাড়ুদার এবং মেথর নারী শ্রম, শহর ও লিঙ্গ। ঠিক এই নামেই আজকের বক্তার, অত্যন্ত তরুণ বক্তা, তার একটা গ্রন্থ প্রকাশিত হয়েছে খুব সম্ভব গত বছর 2025-এ এবং এই বইটির বিষয়বস্তু বেশ কিছুটা নতুন ধরনের। আমরা জানি যে আমরা এটুকু শুনলাম যে সার্থক লাহা লেখক, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্কুল অফ উইমেন স্টাডিজে ডক্টরাল ফেলো
তাছাড়া তিনি রামকৃষ্ণ মিশন, বিদ্যা মন্দির, বেলুড় মঠে ইতিহাস বিভাগের একজন অতিথি অধ্যাপক। আর তার বহু বহু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বহু সেমিনারে তিনি তার গবেষণাপত্র উপস্থাপনা করেছেন। তার এত অল্প বয়সে গবেষণার বিষয় যে এরকম একটি জায়গায় এলো, সেটাই আমাদের কাছে খুব কৌতূহল এবং আগ্রহের সঞ্চার করেছে। এখন এই যে কলকাতা ঝাড়ুদার এবং ম্যাথর নারী, এই বিষয়টা নিয়ে আমি বিশেষ কিছু কোনোদিন কোনো লেখাপত্র পড়িনি। সেটা আমার অজ্ঞতা হতে পারে, আবার এরকম হতে পারে যে বিষয়ে গবেষণা বোধহয় খুবই কম হয়েছে। সেগুলো আমরা জানতে পারবো আমাদের আজকের বক্তা লেখকের কাছ থেকে। আমরা এমনিতে জানি যে ওই সমিতা সেন, তারপরে কিছুটা পরে মঞ্জু চট্টোপাধ্যায়, তাছাড়া আরেকজনের নামটা আমি, তনিকা সরকার, হ্যাঁ, তাদের লেখায় পত্রে আমরা এই স্ক্যাভেঞ্জার এবং সুইপার এদের আন্দোলন সম্পর্কে কিছুটা জেনেছি। কতগুলো বিখ্যাত প্রবন্ধ আছে তাদের। তনিকা সরকারের বোধ হয় দি ডার্ক প্রফেশন, না, হেটেড প্রফেশন অ্যান্ড আর কি ছিল যেন, ওই ডার্টি ওয়ার্ক আর ফিল্দি কাস্ট, হ্যাঁ, এই নামে একটা প্রবন্ধ ছিল। তো আমরা এটুকু জেনেছি যে 1928 সালে ডক্টর প্রভাবতী দাশগুপ্ত তিনি এই ধাঙর বা ম্যাথর বা সাফাইওয়ালা বা স্ক্যাভেঞ্জার তাদের আন্দোলনকে সংগঠিত করেছিলেন। তিনি এম এন রায়ের চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত ছিলেন, অনেকটা কমিউনিজমের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। পরে অবশ্য তার মতামত কিছুটা বদলে যায়। আচ্ছা, 1928 সালে, এবং তারপরে ভাবুন 1928-এর, হ্যাঁ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার 1930, 31, 32 তখনও একটি আন্দোলনে তিনি নেতৃত্ব দেন, সংগঠিত করেন। আর এই যে বেগম সাকিনা বলে একজন ছিলেন, যিনি আসলে পার্সিয়ান, তিনি তার বাবা পারস্য থেকে অত্যাচারের ভয়ে পালিয়ে আসতে বাধ্য হন। এই বেগম সাকিনা তিনিও সংগঠিত করেছিলেন, অত্যন্ত শিক্ষিত মহিলা ছিলেন এবং অসম্ভব দুঃসাহসী মহিলা এরা এই ঝাড়ুদার এবং ম্যাথরদের মধ্যে সংগঠন গড়ে তুলেছিলেন অসম সাহসের পরিচয় দিয়ে। হ্যাঁ, বেগম সাকিনাকে যেমন অনেকে তখন স্ক্যাভেঞ্জার্স মাদার, মানে ঝাড়ুদারের মা বা ম্যাথরের মা, এইভাবে তারা, মানে যারা ঝাড়ুদার, যারা ম্যাথর, তারা অভিহিত করতেন। কিন্তু এগুলো তো সবই মূলত হয় পুরুষ প্রধান। এখন নারীদের নিয়ে আলোচনা তো খুব কমই দেখেছি আমরা। এই প্রসঙ্গে আমার মনের মধ্যে চলে আসছে, যদিও এত বিস্তারিত আলোচনা তো আমার করার কথা না, খুব ছুঁয়ে যাচ্ছি আমি, যে ইতিহাস চর্চায় এলিট প্রাধান্যটা ভীষণভাবে দেখা গেছে। এলিট অর্থে প্রবর বলা হয়, বা খুব উচ্চ অভিজাত বা প্রভাবশালী প্রাধান্যকারী সামাজিক গোষ্ঠী, বিশিষ্ট সামাজিক গোষ্ঠী,
তারা তাদের চিন্তাধারার দ্বারা ইতিহাস রচনা, হিস্টোগ্রাফি গড়ে উঠেছে। এই অভিযোগটা প্রথম তুলতে শুরু করেন সাবঅর্ডান স্টাডিজের যারা মানে নিম্নবর্গীয় বর্গের ইতিহাস রচনার যারা পুরোধা, যাদের নেতৃত্বে ছিলেন রণজিৎ গুহ। এই কিছুদিন আগে মারা গেলেন যিনি, রণজিৎ গুহ। তার সাথে ছিলেন ডেভিড হার্ডিম্যান, ডেভিড আর্নল্ড, পার্থ চ্যাটার্জি, তারপরে সমীর আমিন, না সমীর আমিন বোধহয় আমি বানানটা ভুল বললাম। আচ্ছা, এছাড়া আরো পরে আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ, সুমিত সরকার ছিলেন, কিন্তু সুমিত সরকার পরে খুব সমালোচনা করেছিলেন যে সাবঅর্ডান স্টাডিজের লোকরা আস্তে আস্তে উত্তরাধুনিকতার দিকে ঝুঁকছে এবং তারপরে মার্ক্সবাদী যে চেতনা সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সেই নিয়ে বিতর্ক আছে। দীপেশ চক্রবর্তী আবার তার উত্তর দিয়েছিলেন। তা আবার গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ওই বিখ্যাত প্রবন্ধটি আমরা জানি, ক্যান দ্য সাবঅর্ডান স্পিক ইত্যাদি। সাবঅর্ডান স্টাডিজের অনেকগুলো ভলিউমও বেরিয়েছিল, এখন সম্প্রতি বন্ধ। এবং মানে গ্রামশির, ইতালিয়ান মার্ক্সবাদী পণ্ডিত গ্রামশির সাবঅর্ডানের ধারণাটিকে নিয়ে তারা আস্তে আস্তে কিন্তু অনেকখানি ফুকোর দিকে ঝুঁকেছিলেন বলে আমার ধারণা, ফুকো দেরিদার দিকে। তো এই ট্রানজিশনটা নিয়ে তো নিশ্চয়ই অনেক আলোচনা হতে পারে, তাত্ত্বিক আলোচনা। আর কেবল এইটুকু মনে রাখার যে সমাজের উঁচুতলার নেতা বা অভিজাত অংশের চোখ দিয়ে ইতিহাসকে দেখলে হবে না। মূল মেসেজটা এটাই ছিল সাবঅর্ডান স্টাডিজে। মানে এই যে একদম সাধারণ নিচুতলের মানুষ, মানে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের যে স্ট্রাকচারটা, তার বাইরে যারা, হ্যাঁ, যেখানে তাদের কথা শোনা যায় না, তারা কিছু বলতে পারেন না, যেখানে তাদের ভয়েসটা আনহার্ড থেকে যায়, হ্যাঁ, এই রিপ্রেজেন্টেশনের ডিসকোর্সের মধ্যে আমরা তাদের পাই না এবং তার ফলে তাদের এজেন্সিটাও অস্বীকৃত হয়। এইখানে সাবঅর্ডান স্টাডিজের ইন্টারভেনশনটা খুবই খুবই তাৎপর্যপূর্ণ। এই মানুষগুলো কি ভেবেছেন যারা চিরকাল ইতিহাসে উপেক্ষিত? আমরা ঝাড়ুদার ম্যাথরদের তো দেখি, রোজই দেখি, সর্বত্রই দেখি, ম্যাথর নারীকেও দেখি, ঝাড়ুদার নারীকে দেখি। আমরা কখনো ভাবিনি যে মানে এদের ইতিহাস রচনায় কোনো গুরুত্ব আছে বা ইতিহাসের সৃজনে কোনো গুরুত্ব আছে। আমরা আমাদের ভদ্রলোক চোখ দিয়ে আমরা তো দেখেছি অধ্যাপক মানে একটা বেশ বিশিষ্ট, শিক্ষিত, সম্মানিত ব্যক্তি, আর ম্যাথর মানে তিনি জাতেও দলিত, মানে ভারতের যে দুর্ভাগ্যজনক যে ভয়ঙ্কর শোষণ ভিত্তিক জাতিভেদ ব্যবস্থা, সেইখানে যারা চতুর্থ বর্ণ তারা হলেন শূদ্র, এখনকার আইনি পরিভাষায় যাদের বলা যেতে পারে ওবিসি। আর যারা চতুর্বর্ণের বাইরে মানে শূদ্রেরও অধম, তাদের বলা যেতে পারে দলিত, মানে ওই সংবিধানের ভাষায় বলা যেতে পারে এসসি, শিডিউল কাস্ট। তো এই যে দলিত মানুষগুলো, এদের যে কোনো ভূমিকা আছে আমরা তো কখনো ভাবি না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, অধ্যাপকরা যদি 10 দিন ধর্মঘট করেন তাতে কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিশ্চয়ই ক্ষতি হবে, সমাজের খুব বড় বিপদ কিছু হবে না। কিন্তু 10 দিন যদি কলকাতার ঝাড়ুদার এবং ম্যাথর নারী পুরুষরা ধর্মঘট করেন, যখন 1928 সালে আমি পড়েছিলাম, 28 সালে, তারপরে 31-32-এ, তারপরে 40-এর দশকে, মানে তখন কিন্তু ওই নর্দমাগুলো সেই মলমূত্রে ভরে গিয়ে বিভৎস আকার নিয়েছিল। কলেরা মহামারীর ভয়ে মানে প্রচন্ড ওই আমাদের তথাকথিত ভদ্রবৃত্ত ভদ্রলোক সমাজ, তারাও একেবারে অধৈর্য হয়ে মরিয়া হয়ে চাপ দিয়েছিল কলকাতা কর্পোরেশনকে, যাতে এই ধর্মঘটের একটা মীমাংসা হয়। আমার যতদূর মনে পড়ছে একটা পরের দিকে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বোধহয় মেয়র। যাই হোক, মানে
যদি মেথর ঝাড়ুদাররা কাজ না করেন তাহলে দেশে ওই কলেরা, তখন তো ছিল প্লেগ, এসব মহামারীতে ছেয়ে যাবে। হ্যাঁ, আর এখন তো আমরা নতুন নতুন অনেক রোগের নামও শুনি। এরা এরা অপরিহার্য, এদের শ্রম। কিন্তু এই শ্রমটা এই শ্রমটা কোনোদিন তার গুরুত্ব পায়নি। আর এখানে একটা মার্ক্সবাদী তত্ত্বের কথা আমাকে অবশ্যই বলতে হবে, কারণ আমি সম্প্রতি মার্ক্সবাদের এই জায়গাগুলো নিয়ে পড়াশোনা করছি, একটু গবেষণা করছি, যে এই শ্রমটার যে কতখানি গুরুত্ব, কতটা সভ্যতা সৃষ্টির মূলে যে এই শ্রম, সেই ব্যাপারটাকে মার্ক্স কিন্তু খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। মানে আমরা বলি না, প্রদীপের পিলসুজের ওপরেই আলো আর নিচেটায় অন্ধকার। এরা সেই অন্ধকারটাকে বহন করেন এবং অন্ধকারের মধ্যে বাস করেন, অবগাহন করেন, এদিকে বহন করেন এরা ওই প্রদীপের আলোটিকে। হ্যাঁ, এটা হচ্ছে সমাজের অবস্থা। তো অবশ্যই এখানে আরো একটা দিক, আমার জেন্ডার অ্যাঙ্গেলটাও চলে আসছে বলে মনে হয়, যে ওই মল্লিকা সেনগুপ্ত লিখেছিলেন না যে মার্ক্স, মেয়েরা কি শুধু বিপ্লবের সেবাদাসী হবে? তো সেখানে তাদের এই যে শ্রম, গৃহকর্মের যে শ্রম, সেটাও কোনোভাবে কিন্তু খাটো করে দেখা উচিত নয়। এইসব প্রশ্নগুলো তো উঠে আসছে। অবশ্যই ঝাড়ুদার এবং মেথর নারীর শ্রমটা গৃহকর্মের শ্রম নয়, গৃহশ্রম নয়, এটা সামাজিক শ্রমের জায়গাতেই রয়েছে। যাই হোক, আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, ক্ষমা প্রার্থী। আমি এখন আমাদের লেখক বক্তার মন্তব্য শোনার জন্যে আমি তাকে সসম্মানে তাকে এখানে আহ্বান জানাচ্ছি। আমি তার চেয়ে বয়সে অনেক বড়, আমি বৃদ্ধ, তিনি তরুণ, কিন্তু আজকে আমি ছাত্র হয়ে তার কাছে শিখব। শুরু করো। ওকে, ধন্যবাদ স্যার, অসাধারণ চমৎকার একটা প্রাককথন দেওয়ার জন্য। আশা করি অনেকেরই কিছুটা হলেও আইডিয়া হবে যে ঝাড়ুদার মেথর কারা বা তাদের রোল কতটা। তো প্রথমেই আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম, যারা শুধুমাত্র এই এডুকেশনাল লেকচার গুলোই নয়, মানে আরো অন্যান্য নানাবিধ কর্মকাণ্ডের সাথে যুক্ত। তাদের সাথে অনেকেই যুক্ত আছেন, বিশেষ করে প্রকাশ স্যার, প্রদীপ স্যার তো আছেনই। তো যার স্নেহ আবার বৃদ্ধ বনিতা সবাইকেই খুব আকৃষ্ট করে, মানে সবারই কাছে খুব প্রিয়, প্রাণপ্রিয় অধ্যাপক। তো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে আমার মতো একজন তরুণ অদক্ষ গবেষককে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে, এবং একটি বই নিয়ে, যে বইটির থিমও তথাকথিত ভাষায় একদমই মানে প্রথাগত এলিট রচনাগুলোর মধ্যে পড়ে না। তো এইরকম একটা থিমকে নিয়ে লেখা বই নিয়ে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের ওপর। এইবার আমি আমার আলোচনায় আসি। আমার আলোচনার মূলত আবর্তিত হয়েছে আমার একটি গ্রন্থকে নিয়ে, যে গ্রন্থটা একদম অসাধারণ একটা দিনে প্রকাশ পেয়েছিল 2025 সালে 1 মে, অর্থাৎ মে দিবসের দিন, শ্রম দিবসের দিন। তো বইটার নাম আমি দিয়েছিলাম কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী, শ্রম, শহর ও লিঙ্গ। এবার স্যার খুব সুন্দরভাবেই বললেন যে ঝাড়ুদার মেথরদেরকে আমরা খুব স্বীকৃতি দিই না, বিশেষ করে করোনা পিরিয়ডেও যদি আমরা দেখি, কোভিড ওয়ারিয়র হিসাবে, করোনার যোদ্ধা হিসেবে আমরা সবসময় ডাক্তারদের কথা বলি, নার্সদের কথা বলি, কিন্তু কখনোই ঝাড়ুদার মেথরদের কথা বলি না। অথচ একটা সোসাইটি যখন একটা আলাদা ভাবে ব্রাত্য হয়ে রয়েছে, একটা সোসাইটি যখন একদম লকডাউনের গণ্ডির মধ্যে আছে, কারফিউ জারি হয়েছে চারিদিকে, সেই মুহূর্তে এই ঝাড়ুদার মেথররাই কিন্তু পিপিই কিট থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার করা, বর্জ্য পদার্থ পরিষ্কার করা, সমস্ত কিছুর সাথে যুক্ত ছিলেন। অথচ এই ঝাড়ুদার মেথডদেরকে কিন্তু মানে কোভিড যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না। আবার একইভাবে স্যার খুব সুন্দরভাবে বললেন যে 1928 সালে, মানে এই ঝাড়ুদার মেথডদের কথা প্রথম উঠে আসছে কলকাতার প্রসঙ্গে 1928 সালে 4 মার্চ, যখন তারা ধর্মঘট শুরু করছে, প্রথম স্ট্রাইক শুরু করছে, এবং তারা টানা 6 দিন তাদের ধর্মঘটটা চালিয়ে গিয়েছিল। তো সেই ধর্মঘটের ফলে গোটা কলকাতা
প্রচন্ড ভাবে বিপর্যস্ত একটা অবস্থায় পৌঁছে যায়, কারণ তখন চারিদিকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চারিদিকের মানুষ বিশালভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে বিপর্যস্ত। তো সেই রকম পরিস্থিতিতে সেই ধর্মঘটকে কেন্দ্র করেই প্রথম সংবাদপত্রের শিরোনামে এই ঝাড়ুদার বা মেথর এরা আসছে, আনন্দবাজার পত্রিকার বিভিন্ন জায়গায় সেই সম্পর্কে লেখা হচ্ছে। এবার আমার বইটার সময়সীমাটা একটা বৃহৎ সময়সীমা নিয়ে কাজ করেছি আমি, 1923 থেকে 2023 পর্যন্ত। কেন এই সময়সীমা সেটা একটু বলে নিতে চাই। যেহেতু ঝাড়ুদার এবং মেথরদের নিয়ে একদমই কাজ নেই, বিশেষ করে স্যার বললেন যে বাংলার ঝাড়ুদার মেথরদের নিয়ে তো একদম কাজ নেই, তরিকা সরকার, সমিতা সেন বা যারা লেখালেখি করেছেন তাদের লেখালেখিগুলো বেশিরভাগই ইংরেজিতে, এবং দু একটা প্রবন্ধ ছাড়া আমরা বিস্তারিত কোনো গবেষণার ইঙ্গিত পাই না। তাদের প্রবন্ধগুলো অবশ্যই আমার গবেষণার ক্ষেত্রে খুবই হেল্প করেছে, কিন্তু বৃহত্তর কোনো বস্তুনিষ্ঠ গবেষণা আমরা ঝাড়ুদার মেথডে নিয়ে পাই না। কিন্তু ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যথেষ্ট গবেষণা হয়েছে, সে সম্পর্কেও আমি কিছু কথা বলবো। বিশেষ করে বিজয় প্রসাদ বলে একজন কাজ করেছেন দিল্লির ওপর, জে ম্যাসেলস বলে একজন কাজ করেছেন, শিখা পান্ডে থেকে শুরু করে ভাষা সিং, এরা প্রমুখরা কাজ করেছেন যেগুলো পাঞ্জাব, কর্ণাটক, ইউপি, দিল্লি এই অঞ্চলে। কিন্তু বাংলার পরিপ্রেক্ষিতে যদি দেখি সেরকম কোনো কাজ হয়নি, এবং বাংলা ভাষাতে তো একদমই হয়নি। কাজে এই কাজটার গুরুত্ব ওখান থেকেই, এবং সেই কারণে আমি একটা বৃহৎ টাইম লাইন চুজ করেছি 1923 থেকে 2023। এবার আমার রেফারেন্স বা আমার সোর্স হিসেবে যে কারণে আর্কাইভাল ডাটাও যেমন কাজ করেছে, স্যানিটারি কমিশনের রিপোর্ট, ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট বা বিভিন্ন আর্কাইভাল রিপোর্ট, তার সঙ্গে সঙ্গে একইভাবে ফিল্ড স্টাডিও একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসাবে আমার কাজের মূল সহায়কের ভূমিকা পালন করেছে। তো এই ঝাড়ুদার মেথডদের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে প্রসঙ্গটি আলোচনা করা দরকার, আমি ঝাড়ুদার মেথডদের নিয়ে কাজ করেছি এমনটা নয়, আমি ঝাড়ুদার মেথড মেয়েদের নিয়ে কাজ করেছি। এইবার এই মেয়েদের নিয়ে রিসার্চ করা আর সমাজ বিজ্ঞানের রিসার্চ করা, এই দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে। সমাজ বিজ্ঞানের রিসার্চের ক্ষেত্রে, মানে ইতিহাস, পল সায়েন্স বা অন্যান্য শাখায় রিসার্চের ক্ষেত্রে তিনটে জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে অবজেক্টিভিটি, দ্বিতীয় হচ্ছে ইম্পার্শিয়ালিটি, থার্ড হচ্ছে সাইন্টিফিসিটি। অর্থাৎ আমরা যখন সমাজ বিজ্ঞানী রিসার্চ করব, যখন ইতিহাসের পরিপ্রেক্ষিতে কোনো গবেষণা করব, তখন আমাদের বারবার বলা হয় যে অবজেক্টিভিটির কথা। অবজেক্টিভিটি মানে উইদাউট এনি বায়াস, কোনো বায়াস থাকলে চলবে না, মানে আমাদের নিরপেক্ষভাবে কথা বলতে হবে। কিন্তু ফেমিনিস্ট মেথোডোলজিতে কিন্তু ফেমিনিস্ট সাবজেক্টিভিটিকে গুরুত্ব দেওয়া হয়। কেন গুরুত্ব দেওয়া হয় এ প্রসঙ্গে আমার একজন ফরাসি তাত্ত্বিকের কথা মনে পড়ে, ফরাসি বিখ্যাত সাহিত্যকার, তার নাম হেলেন সিক্সাস, CIXOUS। হেলেন সিক্সাস তার একটা গ্রন্থ লিখেছিলেন দ্য লাভ অফ মেডুসা বলে। সেই গ্রন্থে তিনি রিকচারে ফেমিনাইন বলে একটা টার্ম ইউজ করছেন। তিনি বলছেন যে নারীবাদী রচনার ক্ষেত্রে বা আমরা পৃথিবী যেদিকেই তাকাই না কেন, সেটা ধর্ম হোক, কাব্য হোক, সাহিত্য হোক, রাষ্ট্র দর্শন হোক, জ্যোতির্বিদ্যা হোক, জ্যোতিষবিদ্যা হোক বা ইতিহাস হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা পুরুষ কেন্দ্রিকতা চোখে পড়ে। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের মধ্যে আমরা অ্যান্ড্রোসেন্ট্রিজম দেখতে পাই। এই যে অ্যান্ড্রোসেন্ট্রিজম বা পুরুষ কেন্দ্রিকতা, তার এগেনস্টেই একটা কথা বললেন হেলেন সিক্সাস। বললেন যে ফেমিনিস্ট রাইটিং এর ক্ষেত্রে বা মেয়েদের কথা বলার ক্ষেত্রে একটা বিশাল ভ্যাকিউম আছে, বিশাল সাইলেন্স আছে, বিশাল গ্যাপস আছে। মানে মেয়েদের কণ্ঠস্বর গুলো কোথাও গিয়ে যেন নীরব হয়ে রয়েছে, কোথাও গিয়ে যেন ব্রাত্য হয়ে রয়েছে, অপাঙ্ক্তেয় হয়ে রয়েছে। তাদের কথা কেউ বলে না, তাদের নিয়ে কোনো চর্চা হয় না। কাজেই তাদের নিয়ে যখন রিসার্চ করবে, তখন সাবজেক্টিভ ওয়েতে রিসার্চ করলেও সেই রিসার্চ ভুল নয়। ফেমিনিস্ট মেথোডোলজিতে কিন্তু ফেমিনাইন সাবজেক্টিভিটির গুরুত্ব দেওয়া হয়। কাজেই আমার রিসার্চের ক্ষেত্রেও যদি হিস্ট্রির অ্যাঙ্গেল থেকে দেখা হয় বা সমাজ বিজ্ঞানের অ্যাঙ্গেল থেকে দেখা হয়, এখানে অবজেক্টিভিটি জায়গা থেকে অবশ্যই একটা প্রশ্ন চিহ্ন থেকে যেতে পারে। কিন্তু আমি তাদেরকে তাদের মতো করে দেখার চেষ্টা করেছি, যেটা ফেমিনিস্ট রাইটিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এইবার এই প্রসঙ্গে এই মেথোডোলজিক্যাল জায়গা থেকে বেরিয়ে এসে আমি এই ঝাড়ুদার মেথড সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে যদি একটু আসি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা ম্যাপ দেখা যাচ্ছে। আমি কলকাতার ওপর কাজটা করেছি, মানে পশ্চিমবঙ্গে অন্যান্য
অঞ্চল বা অন্যান্য প্রান্ত নিয়েও অবশ্যই কাজ করা যায়। তবে কাজ করলে ঝাড়ুদার মেথডদের যে অবস্থা বা ঝাড়ুদার মেথড মেয়েদের যে অবস্থা সেটা যে পাল্টে পাল্টে যাবে এমনটা নয়। মোটামুটি ভাবে সারা পশ্চিমবঙ্গে চিত্রটা একই রকম। তারা যেভাবে বৈষম্য মানে মেয়েরা যেভাবে বৈষম্যের শিকার, সেটা সব প্রান্তেই বৈষম্যের শিকার। ঝাড়ুদার মেথডরা তো বর্ণ ব্যবস্থার একদম শেষে, যেটা স্যার বলছিলেন যে আমরা পুরুষ সূক্তে একটা বিখ্যাত শ্লোক পাই বর্ণ ব্যবস্থার, যেটা একদম প্রকৃষ্ট উদাহরণ, যে ব্রাহ্মণ্যহস্য মুখ মাসিত বাহু রাজন্য কৃতঃ উরুত্তদ যদবৈশ্য পদভ্যাং শূদ্রহ জায়ত। মানে আদি পুরুষের মাথা থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে রাজন্যের সৃষ্টি। ক্ষত্রিয় বলে কোনো টার্ম আমরা কিন্তু বৈদিক সাহিত্যে বা পুরুষ সূক্তে পাই না, সেখানে রাজন্য বলে একটা বর্ণের উল্লেখ আছে। আর উরু থেকে বৈশ্যের সৃষ্টি, পা থেকে শূদ্রের সৃষ্টি। ব্রাহ্মণ্যহস্য মুখ মাসিত বাহু রাজন্য কৃতঃ উরুত্তদ যদবৈশ্য পদভ্যাং শূদ্রহ জায়ত। তো চার বর্ণের মধ্যে পা থেকে শূদ্রের সৃষ্টি, এবং সেই শূদ্র কি করবে না চার ওপরের তিন বর্ণের সেবা করবে। এই চার বর্ণের বাইরে যারা, তাদেরকে বলা হচ্ছে কি না অস্পৃশ্য, তাদেরকে বলা হচ্ছে চণ্ডাল, তাদেরকে বলা হচ্ছে পঞ্চম বর্ণ, এবং তাদেরকে যত বাজে বাজে নাম দেওয়া যায় সেই নামগুলো দেওয়া হচ্ছে। এবং সংবিধান অনুযায়ী তারা এসসি এসটি ইত্যাদি ইত্যাদি, এবং গান্ধীজি তাদেরকে অনেক সময় হরিজন বলছেন, আম্বেদকর আবার সেটাকে সমালোচনা করে বলছেন যে এটা একটা মিষ্টি নাম দেওয়া ছাড়া আর কিছুই নয়। তো এই ঝাড়ুদার মেথডরা মূলত ওই অস্পৃশ্য, এই যে পঞ্চম বর্ণের কথা বলা হলো, তাদের মধ্যেই পড়ে। এইবার এই ঝাড়ুদার মেথড মেয়ে যদি হয়, তারা দ্বৈত বৈষম্যের শিকার। যে কারণে আমি একটা টার্ম বারবার ইউজ করেছি, অন্তজদের অন্তজ বা ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন। মানে এই মেয়েরা, এই ঝাড়ুদার মেথড মেয়েরা দুভাবে বৈষম্যের শিকার। কি পিতৃতান্ত্রিক সিস্টেমে তারা তো বৈষম্যের শিকার বটেই, মানে পুরুষ সবসময় সুপিরিয়র, একটা মেয়ে সবসময় ইনফেরিয়র। এই সুপিরিয়র ইনফেরিয়র কমপ্লেক্সে একটি মেয়ে সবসময় ইনফেরিয়রিটির যে জায়গা সেখানে ভোগ করছেন, এবং তাদেরকে অনবরত শোষণ এবং শাসনের যে বন্ধনী সেখানে নিমজ্জিত করে রাখার চেষ্টা করা হয়। আবার অন্যদিকে যদি দেখি, এই বর্ণ ব্যবস্থায় তাদের অস্পৃশ্যতার জন্য, তারা পঞ্চম বর্ণ হওয়ার জন্য তাদের সামাজিকভাবে আলাদাভাবে ব্রাত্য করে দেওয়া হয়। তো তাদের ওপর যে ব্রাত্যকরণের যে রাজনীতি, সেটা দ্বৈতভাবে প্রকাশিত হয়। যে কারণে আমি বারবার একটা টার্ম ইউজ করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে অন্তজদের অন্তজ। এইবার আমি আমার এই কাজটা মূলত এমফিল গবেষণা সন্দর্ভের ওপরই নির্ভর করে। মানে আমি এমফিলটা জাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে, 1.5 বছরের সময়সীমায় এমফিলটা কমপ্লিট হয়ে যায়। প্রথম 6 মাস আমাদের কোর্স ওয়ার্ক করতে হয়। তো 1.5 বছর সময়সীমার মধ্যে আমি যতটা করতে পেরেছি, সেই জায়গার উপর ভিত্তি করি এই গ্রন্থটার রচনা। তো এই গ্রন্থটাতে আমি মূলত 3টে অধ্যায় রাখার চেষ্টা করেছি। আপনারা যদি স্লাইডটার দিকে চোখ রাখেন, আমি একদম আমার বই থেকেই একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করছি, যে গ্রন্থটার মধ্যে 3টে অধ্যায় আছে। 3টে অধ্যায়ে প্রথম অধ্যায়টার নাম দেওয়া হয়েছে কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী, উৎপত্তি, ব্যুৎপত্তি এবং তত্ত্বকথা। দ্বিতীয় অধ্যায়টাতে আমি মূলত তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থান, মানে তারা কোন জায়গায় সিচুয়েট করেন, তাদের অবস্থাটা ঠিক কোন জায়গায়, মানে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে তাদের অবস্থান কোন জায়গায়, সেটা দেখার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়টার নাম দেওয়া হয়েছে অন্তজদের অন্তজ, কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারীদের আর্থ সামাজিক বাস্তবতা। তৃতীয় অধ্যায়টা আমি দেখার চেষ্টা করেছি পাবলিক হেলথ এবং স্টেট পলিসির আঙ্গিক থেকে। তো সেই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও রাষ্ট্রীয় নীতির প্রেক্ষিতে কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী। এইবার আমি অল্প করি, আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে কি লেখা হয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কি আছে, এবং গবেষণার নতুন কি কি দিক উদ্ভাসিত হতে পারে, বা কেন এদেরকে নিয়ে গবেষণা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই আমরা পেয়ে যাব যদি অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করা যায়। তো প্রথম অধ্যায় কলকাতার ঝাড়ুদার ও মেথর শ্রেণী, উৎপত্তি, ব্যুৎপত্তি এবং তত্ত্বকথা। তো এর এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি আবার কিছু সাব পয়েন্ট ইউজ করার চেষ্টা করেছি। যেহেতু বাংলা ভাষায় একদমই গবেষণা নেই, সেই কারণেই একটু বৃহত্তর ভাবে এই গবেষণাটাকে ভাবা হয়েছে। তো প্রথম যে অংশটা আলোচনা করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে ঝাড়ুদার এবং মেথর শ্রেণীর সংজ্ঞায়ন। তো ঝাড়ুদার মেথর শ্রেণী সংজ্ঞায়ন সম্পর্কে আমি যখন অন্বেষণ করার চেষ্টা করছি যে ঝাড়ুদার মেথর কারা, বাংলা যে
অভিধান সেগুলো ঝাড়ুদার মেথড সম্পর্কে কি বলে। তো সেই অন্বেষণ করতে গিয়ে আমি দুটো মানে যে বইগুলো না দেখলেই নয় বাংলা অভিধানের ক্ষেত্রে, সুবল চন্দ্র মিত্র এবং হরিচরণ বন্দ্যোপাধ্যায়, তাদের বইগুলো যখন দেখলাম সেখানে ঝাড়ুদার এবং মেথড সম্পর্কে বলার সময় তাদেরকে নিয়ে যে টার্মগুলো ইউজ করা যায় ঝাড়ুদার অর্থে, তারা ইউজ করছেন জঙ্গলি, অসভ্য এবং অনার্য। অর্থাৎ যারা হিন্দু ধর্মের বর্ণ প্রথার বাইরের মানুষ, যারা অসভ্য, তারাই হচ্ছে ঝাড়ুদার এবং মেথড। আর হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার বাংলা অভিধানে তাদের সম্পর্কে ইউজ করছেন, তারা হলেন ধাঙর। ওকে, তো মোটামুটি ভাবে আমরা টার্মিনোলজিক্যালি যদি দেখি তাদেরকে অসভ্য বলেই দেওয়া যায়, তাদেরকে আনসিভিলাইজ বলা হচ্ছে, তাদেরকে জঙ্গলি বলা হচ্ছে, তাদেরকে বন্য বলে সংজ্ঞায়িত করা হচ্ছে। তো এখান থেকেই তাদের সম্পর্কে মানে তাদের গুরুত্ব কতটা সেই জায়গাটা আমরা অবগত হতে পারি মানে এই টার্মিনোলজিক্যাল জায়গা থেকে। এবং 2011 সালের সেন্সাস রিপোর্ট যখন আমি দেখছিলাম সেখানে তাদেরকে বলা হচ্ছে তারা আনটাচেবল, তারা হাঁড়ি এবং ডোম শ্রেণীর অন্তর্ভুক্ত। পরবর্তীকালে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কলার অর্থাৎ ব্রিটিশ স্কলার যারা, তারা যখন লিখছেন তাদের সম্পর্কে, রিজলে তিনি বলছেন যে এই মেথডরা হলো এ সাবকাস্ট অফ হারিস হু রিমুভ নাইট সয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আ সেকশন অফ মাঘাইয়া কুমহার অফ দ্য ধারকার সাবকাস্ট অফ ডোম। মানে তাদেরকে মোটামুটি ভাবে ওই হাড়ি ডোম এর অন্তর্ভুক্ত হিসাবেই রিজলেও বলার চেষ্টা করছেন। তো এই ঝাড়ুদার মেথড শ্রেণী সংজ্ঞায়নের ক্ষেত্রে আমরা যদি দেখার চেষ্টা করি, এই ঝাড়ুদার মেথডরা হচ্ছে তারা যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত থাকতো এবং শুধুমাত্র মানুষের মলমূত্র বা ইত্যাদি নয়, পশু পাখির বর্জ্য পদার্থ থেকে শুরু করে যাবতীয় রাস্তাঘাটের যা কিছু নোংরা, যা কিছু বজ্র, সেই বজ্র পরিষ্কারের সাথে যারা যুক্ত তারাই ঝাড়ুদার এবং মেথড শ্রেণী। এবার এই ঝাড়ুদার মেথডরা কিন্তু অনেক রকমের পরিষ্কারের সাথে যুক্ত, মানে শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার করছে এমনটা নয়, তাদেরকে দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানো হচ্ছে, তাদেরকে দিয়ে রেলের যে লাইন সেই রেলের লাইন পরিষ্কার করানোর চেষ্টা করা হচ্ছে, এবং অবশ্যই যেগুলো ড্রাই ল্যাট্রিন সেগুলো পরিষ্কার করানো হচ্ছে, নর্দমা, নোংরা গর্ত, সমস্ত জায়গাতেই এই ঝাড়ুদার মেথডের প্রয়োজনীয়তা পড়ে। কাজেই স্যার খুব ভালোভাবে যখন বলছিলেন যদি এই ঝাড়ুদার মেথডটা কাজ না করে, হঠাৎ করেই যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কি হবে, সেই ব্যাপারটা সম্পর্কে আমরা আভাস করতেই পারি। এবং আমি নিজে এখন জ্বর সর্দিতে আক্রান্ত। আমাদের কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে এখন সম্ভবত 151, এবং একটু পিছিয়ে যদি যাই 1 মাস আগে সেটা প্রায় 250-300 ছিল। তো এত পলিউশন, এত বাজে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এবং কলকাতায় বাস করা মানে কয়েকটা করে সিগারেট খাওয়া রোজ। তো সত্ত্বেও মানে যতটা সুস্থতা কলকাতার আছে বা আমার শহরের আছে, সেই সুস্থতার জন্য সবচেয়ে পাইভোটাল রোল কিন্তু প্লে করে এই সুইপার্স এবং স্ক্যাভেঞ্জাররা, এবং তাদের মধ্যে অনেকেই মেয়ে। কিন্তু তাদের কথা গবেষণাতে তো বলা হয়ই না, সরকারি স্কিমেও বলা হয় না, বেসরকারিতেও বলা হয় না। ঠিক আছে, সরকার কি উদ্যোগ নিয়েছে, বেসরকারি কি উদ্যোগ আছে, সেগুলো তো আমি আসবোই। তো যে এই গল্পগুলো যখন শুনবো তখন একটা আলাদা রকম আরতি আমাদের নিজেদের মধ্যে থেকেই আসবে। এবং ফেমিনিস্ট রিসার্চ মেথোডোলজির একটা মূল পয়েন্টই হচ্ছে এটা, ফেমিনিজম শুধুমাত্র একটা থিওরি নয়, জাস্ট একটা তত্ত্ব নয়, ফেমিনিজম হচ্ছে তার বাস্তবিক প্রয়োগ, ইমপ্লিমেন্টেশনকেও গুরুত্ব দেয়। ঝাড়ুদার মেথড নিয়ে আমি একটা বই লিখলাম করে যে বিশাল মানে যেটা দরকার, এই বইটা প্রাসঙ্গিকতা সমাজে কতটা আসছে সেটাও দেখা। ফার্স্ট সেকশনে আমি এই ঝাড়ুদার মেথড শ্রেণী সংজ্ঞায়ন এই ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করেছি। সেকেন্ড যে পয়েন্ট, সেখানে থিওরিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখা যায়, আমি মূলত ফেমিনিস্ট মেথোডোলজি যে কথাগুলো বললাম, যে এত দিনের যা কিছু চর্চা, মানে আমরা যেদিকেই তাকাই, আমরা যদি প্রশ্ন করি, আমি যখন ছাত্রদের প্রশ্ন করি যে 2জন সাহিত্যকারের নাম বলো, 2জন জ্যোতির্বিদের নাম বলো, প্রাচীন ভারতের 2জন জ্যোতিষবিদের নাম বলো, বা প্রাচীন ভারতের 2জন ঐতিহাসিকের নাম বলো, যা কিছু নাম, বা 2জন রাষ্ট্রচিন্তাবিদের নাম বলো, তারা যখন নামগুলো বলবে বা বলে তখন সবাই কিন্তু পুরুষ। মানে যা কিছু রচনা, যা কিছু তত্ত্বের কচকচানি সবটাই পুরুষ কেন্দ্রিক, অ্যান্ড্রোসেন্ট্রিক একটা চিন্তা ভাবনার মধ্যে সীমায়িত। তো সেই জায়গায় মেয়েদের কথা কেউ বলে না, মেয়েদের কথা সবসময় ব্রাত্য হয়েই থাকে। তাই মেয়েদের কথা বলার প্রয়োজন আছে বলেই ফেমিনিস্ট স্টাডিজ এর সূত্রপাত। এবং
ভারতবর্ষের ক্ষেত্রে ফেমিনিজমের সূত্রপাত কখন, এই প্রশ্নটা নিয়ে কিন্তু একটা বিস্তর বিতর্ক আছে। আমি একটু ছোট্ট করে বলে নিতে চাই। আমি মানে ভারতবর্ষে আমরা মূলত মনে করি যে এই ফেমিনিজম ব্যাপারটা বা এই নারীবাদ ব্যাপারটা বা নারীবাদী যে ভাবটা চিন্তা, এই ব্যাপারটা পুরোটাই ওয়েস্টার্ন। হ্যাঁ, মেরি উলস্টনক্রাফটের ভেনিডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন বা জেমস মিল, পরবর্তীকালে হ্যারিয়েট টেইলর বা এদের লেখালেখিগুলো, লুক্রেশিয়া মট, কেরি স্ট্যান্টন, এদের লেখাগুলোই মোটামুটি ভাবে ফেমিনিজমের মূল সূত্রপাত বা ফেমিনিজমের মূল চিন্তাধারার উৎস। কিন্তু ভারতবর্ষেও কিন্তু ফেমিনিজমের একটা স্বর আমরা পাই। হয়তো ধারাবাহিকভাবে ফেমিনিস্ট মুভমেন্ট আমরা দেখি না, কিন্তু ফেমিনিজমের একটা স্বর আমরা ভারতবর্ষে ভক্তি আন্দোলনের মধ্যে খুঁজে পাই। আমি যখন একটু চর্চা করছিলাম তখন দেখছিলাম যে ভক্তি আন্দোলনে যারা সাধিকা ছিলেন, ভক্তি আন্দোলনে দুটো ধারা হয়, একটা সগুণা, একটা নির্গুণা। সগুণা মানে যারা সাকার অর্থাৎ ঈশ্বরে যারা মূর্তিতে বিশ্বাস করছেন তাদেরকে বলা হচ্ছে সগুণা, এবং যারা নির্গুণা বা তারা হচ্ছে নিরাকারী, অর্থাৎ তারা মূর্তিতে বিশ্বাস করছে না, যার মধ্যে কবির, নানক ইত্যাদিরা পড়েন। কবির একটা দোহাই লিখছেন, মোকো কাহা ধুন্ডে রে বান্দে মে তো তেরে পাস মে হু, না তীর্থ মে না মূর্থ মে, না কাবা মে না কৈলাস মে তো তেরে পাস মে হু। অর্থাৎ তিনি বলছেন, আমাকে তুই কোথায় খুঁজছিস, আমি তো তোর কাছেই আছি। তীর্থযাত্রাতেও নেই, মূর্তি পূজাতেও নেই, কাবাতেও নেই, কৈলাসেও নেই, আমি তোর কাছেই আছি। তো এই নির্গুণা ভক্তি সাধকদের মোটামুটি এই নির্গুণ একটা ধারা, অর্থাৎ নিরাকারী একটা ধারা বা মূর্তিহীন একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। সগুণা ভক্তি আন্দোলনের ধারা যারা সাধক ছিলেন তাদের মধ্যে দুজন মহিলা খুব ইম্পর্টেন্ট, দুজন মেয়ে খুব ইম্পর্টেন্ট, দুজন সাধিকা খুব ইম্পর্টেন্ট। একজন হলেন মীরাবাই আর একজন অক্কা মহাদেবী। এই অক্কা মহাদেবীর সম্পর্কে একটু বলে নিতে চাই। তিনি একজন 12th সেঞ্চুরির কান্নার মানে কর্ণাটকের একজন সাধিকা। এই অক্কা মহাদেবী খুবই সুন্দর দেখতে ছিলেন। তো স্থানীয় এক রাজা তার প্রেমে পড়েন, তার নাম রাজা কৌশিক। তো অক্কা মহাদেবী জোর করে তাকে, মানে অক্কা মহাদেবীকে জোর করে বিবাহ করা হয়, এবং অক্কা মহাদেবী শর্ত দেন যে আমাকে আমার ইচ্ছা ছাড়া যদি স্পর্শ করার চেষ্টা করা হয় আমি রাজপ্রাসাদ ত্যাগ করব। তো রাজা কৌশিক ঠিক তেমন কাজটাই করছেন এবং অক্কা মহাদেবী রাজপ্রাসাদ ত্যাগ করছেন, এবং রাজপ্রাসাদ ত্যাগের মধ্যে তিনি মনে করলে তো একটা অস্টেন্সিয়াস লাইফ কাটাতেই পারতেন, কিন্তু তিনি তা না করে ভক্তি পদে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লাভ, ডেভোশন টুয়ার্ডস গড, এর মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এবার এখানে ফেমিনিজমের কি স্বর এলো, মানে হঠাৎ করে আমাদের ভাবনা চিন্তা আসতে পারে যে হঠাৎ করে এই আলোচনাগুলো কেন হচ্ছে। অক্কা মহাদেবী যেটা করেছিলেন, তিনি শুধুমাত্র ওই রাজপ্রাসাদ ত্যাগ করে ভক্তিবাদী ধারার মধ্যে যাচ্ছেন এমনটা নয়। হ্যাঁ, তিনি সেই সময়কার পুরুষ সাধকদের মতোই, পুরুষরা মনে করলে নগ্নভাবে উপাসনা করতে পারে, নগ্নভাবে ঈশ্বর সাধনা করতে পারেন, কিন্তু কোন স্ত্রী করতে পারে না, তাকে পোশাক পরতে হবে। এবার যারা সাধক বা যারা এই ধরনের আধ্যাত্মিক জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা তো সবকিছুকেই ত্যাগ করার কথা বলেন। তো অক্কা মহাদেবী প্রথম যিনি পোশাকও ত্যাগ করছেন, রাজপ্রাসাদ ত্যাগ করার পাশাপাশি পোশাকও ত্যাগ করে দক্ষিণ ভারতে কর্ণাটকের একটা ছোট্ট মন্দিরে সারা জীবন তিনি চেন্না মল্লিকার্জুন, অর্থাৎ শিবেরই এক রূপ, সাউথ ইন্ডিয়ান রূপ, সেখানে চেন্না মল্লিকার্জুন একটা মন্দিরে সারা জীবন কাটাচ্ছেন। এবং তার অসাধারণ সুন্দর কেশ ছিল, সেই কেশ দিয়ে তিনি তার শরীরটাকে আবৃত করে রাখতেন। এইবার এই অক্কা মহাদেবীর এই যে প্রোটেস্ট, মানে পুরুষদের সমতুল্য ভাবেই আমি ভক্তিবাদী আন্দোলনের ঈশ্বরকে ডাকবো বা ঈশ্বরের উপাসনা করব, এই যে চিন্তা ভাবনা, এবং তার যে পরবর্তীকালে কান্নাড়া ভাষায় তার প্রচুর বচনাস প্রকাশিত হচ্ছে এবং অনেকে অসাধারণ কাজ করেছেন এটার উপর, শিবা রামাস্বামী ইত্যাদি ইত্যাদি। তো এই যে অক্কা মহাদেবীর যে আন্দোলন বা যে প্রোটেস্ট বা যে প্রতিবাদ, তার মধ্যেও কিন্তু নারীবাদের একটা উচ্চারণ পায়। তো নারীবাদ তত্ত্বটা হয়তো ওয়েস্টার্ন, তত্ত্বটা হয়তো পশ্চিমী, কিন্তু নারীবাদী উচ্চারণ বা নারীবাদী প্রতিবাদের স্বর কিন্তু ভারতবর্ষেও পাই। এটা আমি জাস্ট এই প্রসঙ্গে একটু বলে নিতে চাইলাম। এটা যদিও বিষয় থেকে ডাইগ্রেস করে গেল, কিন্তু ফেমিনিস্ট মেথোডোলজির প্রসঙ্গ যেহেতু আলোচনা করছিলাম তাই এই প্রসঙ্গটি আমি বললাম। ওকে, আচ্ছা, এরপরে আমি যে জায়গাটি দেখানোর চেষ্টা করেছি ফার্স্ট চ্যাপ্টারের আরেকটি সেগমেন্টে, সেটা হচ্ছে যে ঝাড়ুদার মেথড শ্রেণীর ঐতিহাসিক বিবর্তন। মানে কলকাতার প্রসঙ্গে তো ঝাড়ুদার মেথডরা প্রথম সংবাদপত্রে এলো মানে 1928 সালে, যখন তারা ধর্মঘট করলেন 4 মার্চ, 6 দিন টানা ধর্মঘট চলছে। সেই সময়কালে প্রথম তারা
ইতিহাসের আলোকে আসছে। তার আগে ঝাড়ুদার মেথড সম্পর্কে খুব একটা বেশি বর্ণনা পাই না। এইবার ঝাড়ুদার মেথডদের নিয়ে হিস্ট্রি খুঁজতে গিয়ে বা তাদের হিস্টোরিক্যাল এভলিউশন বা একটা হিস্টোরিওগ্রাফিক্যাল অ্যানালিসিসের জায়গা থেকে যখন তাদের সম্পর্কে খুঁজতে গেলাম, তখন দেখলাম যে B.R. আম্বেদকর তিনি বলছেন যে মোটামুটি ভাবে 600 খ্রিস্টাব্দ নাগাদ এই সামাজিক অপব্যবহার জনিত কারণেই ঝাড়ুদার মেথডদের যে পেশা সেটার আবির্ভাব তিনি তার অ্যানহিলেশন অফ দ্য কাস্ট এই গ্রন্থে বললেন। এর পরবর্তীকালে ম্যাকে বলে একজন রিসার্চারের কথা আমি পেলাম। তো ম্যাকে সম্পর্কে অনেকে হয়তো জানেন, হরপ্পা সভ্যতার উপর গবেষণা করেছেন। তো ম্যাকে বললেন যে হরপ্পার সময়কালে তো বিশাল পরিমাণে আরবান প্ল্যানিং এর কথা পাই, মানে সেই সময়কালে শস্যাগার, স্নানাগার, একটা 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 ম্যাচিওর হরপ্পান সিভিলাইজেশনের ভাবনা চিন্তা যদি আমরা করি, সেই সময়কালে মেন রাস্তা আলাদা দিকে, মানে বাড়ি থেকে বেরোনোর জন্য ম্যানহোলের ভাবনা চিন্তা ছিল। তো সেই সময়কালে নিশ্চয়ই মানে কেউ না কেউ ছিল যারা ম্যানহোল পরিষ্কার করতেন, বা সেই সময়কালে কেউ না কেউ ছিল যারা এই বজ্র গুলো পরিষ্কার করতেন। তাহলে তাদেরকে কি নামে নামাঙ্কিত করা যেতে পারে? তো ম্যাকে তাদেরকে মিউনিসিপাল ওয়ার্কার্স বললেন। ওকে, পরবর্তীকালে আমরা যদি দেখি মানে শাস্ত্র গ্রন্থগুলোর মধ্যে, তো এই শাস্ত্র গ্রন্থগুলোর মধ্যে বাজস্নী সংহিতা বা নারদ সংহিতা, সেখানে বলা হচ্ছে যে দাসদের 15টা কর্তব্যের মধ্যে একটা কর্তব্য হচ্ছে মানুষের মল মূত্রগুলোকে নিষ্পত্তি করা। তো এই শাস্ত্র গ্রন্থ মোটামুটি ভাবে কেউ নিষ্পত্তিকরণের কাজে যুক্ত ছিল, সেই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া পাচ্ছি। কৌটিল্যের অর্থশাস্ত্র বলা হচ্ছে যে নাগারাক মানে শহরের যিনি মেয়র, তিনি দেখভাল করতেন যে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন যারা করছেন তারা অবশ্যই ঝাড়ুদার বা মেথররাই হবে। কিন্তু এই ঝাড়ুদার বা মেথরদের নিয়োগের যে প্রসঙ্গ বা ঝাড়ুদার মেথডদের অফিসিয়ালি নিয়োগের উদাহরণ মোটামুটি ভাবে আমরা পাচ্ছি মুঘল সময়কাল থেকে। ভারত সরকারেরই একটা প্রতিবেদন 1992-তে ভারত সরকারের একটা রিপোর্টে বলা হচ্ছে যে মুঘল সময়কাল থেকে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানে মনুষ্যকৃত্য যে বর্জ্য পদার্থের নিষ্কাশন, এটার প্রমাণ আমরা পাচ্ছি। তো মুঘল সময়কালের উদাহরণ দিচ্ছেন ভারত সরকারেরই একটা প্রতিবেদনে, এই তথ্য আমরা পাচ্ছি। এবং পরবর্তীকালে ব্রিটিশ সময়কালেও সেনা ক্যান্টনমেন্টের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারকে নিয়োগ করা হচ্ছে। তো এই চ্যাপ্টারটা আমি বিস্তারিত বললাম না, কিন্তু মোটামুটি ভাবে এই ঝাড়ুদার মেথড টার্মটা হয়তো আমরা পাচ্ছি না এক্স্যাক্টলি, কিন্তু এই মানুষের মলমূত্র পরিষ্কার করা বা বজ্র পরিষ্কারও একটা শ্রেণী ছিল, এবং সেই শ্রেণীটা যে অস্পৃশ্য, সেই শ্রেণীটা যে পঞ্চম বর্ণে, সেই শ্রেণীটা সমাজের একদম ব্রাত্য বা সর্বনিম্ন স্তরে থাকে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং একদম প্রাচীন ভারত থেকে কলোনিয়াল পিরিয়ড এবং টিল নাও এই শ্রেণীটার অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা আমরা বলতে পারি। তো এর পরে আমি এই চ্যাপ্টারটাতেই মানে ফার্স্ট চ্যাপ্টারটাতেই কলকাতাকে ফোকাস করে একটা অংশ লেখার চেষ্টা করেছি, যে অংশটার নামই দেওয়া হয়েছে কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী। খুব সহজ সুন্দর একটা শিরোনাম। এবার এই কলকাতার ঝাড়ুদার মেথর নারী সম্পর্কে যখন আমি আলোচনা বা তাদের সম্পর্কে গবেষণার ক্ষেত্রটাকে নিয়ে চর্চা করছিলাম বা ভাবছিলাম, তখন দেখলাম যে এদের সম্পর্কে লেখালেখি একদম নেই। হ্যাঁ, দু একজন ছাড়া, মানে সমিতা ম্যাম যেটা লিখেছেন সেটা হাউস হোল্ড ওয়ার্কার্সদের নিয়ে, মূলত তনিকা সরকার ম্যামের লেখা। তনিকা সরকার ম্যামের সাথে আমার পার্সোনালি কন্ট্যাক্টও হচ্ছে, যেটা একটা বিশাল বড় প্রাপ্তি। এবার তনিকা সরকার ম্যামই অনেকগুলো প্রবন্ধ লিখেছেন, যদিও তিনি স্ট্রাইক গুলোকে বেশি মাত্রায় ফোকাস করেছেন। এই যে ওভারঅল অনেকগুলো আঙ্গিকে তাদেরকে নিয়ে ভাবা যেতে পারে, সেই আলোচনাটা তার লেখাতেও পাওয়া যায়নি। মঞ্জু চট্টোপাধ্যায় তিনিও একটি লেখা লিখেছেন, যেটাও মূলত স্ট্রাইককে কেন্দ্র করি, মানে কলকাতা ঝাড়ুদার মেথডদের যে ধর্মঘট, সেই ধর্মঘটকে কেন্দ্র করি। কিন্তু ঝাড়ুদার মেথডদের যে অন্যান্য যে রোল গুলো আছে, বিশেষ করে পাবলিক হেলথে তাদের একটা বিশাল বড় রোল আছে, তাদের সামাজিক অবস্থা কেমন, তাদের আর্থিক অবস্থা কেমন, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা নেই। কাজেই আমার এই গবেষণার সন্দর্ভ যখন করেছিলাম, তখন এই ভাবনা চিন্তাগুলো আমার মাথার মধ্যে খেলেছিল। তো এই জায়গাটাতে আমি কলকাতার ঝাড়ুদার মেথডদের কি অবস্থা, সেই জায়গা সম্পর্কে আলোচনা করার একটু চেষ্টা করেছি। দ্বিতীয় অধ্যায়টাতে এবার আসি। দ্বিতীয় অধ্যায়টার নামই দেওয়া হয়েছে অন্তর্যদের অন্তর্য, ইংরেজি করলে ডাউন ট্রোডেন এবং দ্য ডাউন ট্রোডেন বলা যেতে পারে।
এইবার এই অন্তর্জদের অন্তর্জ কথাটির অর্থ হচ্ছে এটাই যে তারা তো এমনিই পঞ্চম বর্ণের বা অস্পৃশ্য বা আনটাচেবল বা এসসি এসটি ইত্যাদির অন্তর্ভুক্ত, এসসির অন্তর্ভুক্ত। এইবার তারা দুভাবে শোষণের শিকার, পুরুষতান্ত্রিক পুরুষের দ্বারা শোষণের অনবরত শিকার, আবার অস্পৃশ্য নারী হওয়ায় তাদের উপর আরেক রকমের শোষণের চক্র ঘোরে। তো এই চ্যাপ্টারটাতে মূলত তাদের সামাজিক এবং আর্থিক অবস্থাটা দেখার চেষ্টা করেছি, এবং এই চ্যাপ্টারটার সোর্স মূলত ফিল্ড স্টাডি এবং কিছু সাক্ষাৎকারের আমি কোনো ব্যক্তির নাম আমি গ্রন্থে লিখিনি, কারণ অনেকেই তাদের নাম বলতে চায়নি বা তাদের নামগুলো যাতে না প্রকাশ পাই সেই অনুরোধই করেছিলেন, কেননা তারা অনেকে সরকারি ভাবে কাজে নিযুক্ত বা ব্যক্তিগত স্তরেও যদি ঠিকাদারদের অধীনেও তাদের বিরুদ্ধে যেহেতু কিছু কিছু কথা আছে, তাই তাদের নামগুলো এখানে প্রকাশ করা হয়নি। তবে তারা কি বলেছেন সেই কথাগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এবার আমি যখন ঝাড়ুদার মেথর নারীদের সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করার কথা বলছি, তখন অবশ্যই তারা অস্পৃশ্য এটা মাথায় রেখেই মনে রাখতে হবে যে কলকাতায় ঝাড়ুদার মেথরদের কয়টা ভাগ হতে পারে, মানে কারা তারা ছিল। মানে ঝাড়ুদার মেথরদের জায়গা থেকে যদি দেখার চেষ্টা করি, কলকাতায় ঝাড়ুদার মেথরদের মধ্যে বেশ কয়েকটা প্রকার দেখা যায়। মানে আমি ফিল্ড স্টাডি করে এই ভাগটাকে করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে কিছু ঝাড়ুদার মেথর আছে যারা প্রব্রজন করে এসেছে, যারা মাইগ্রেশনের মাধ্যমে এসেছে, মূলত ঝাড়খণ্ড, বিহার, এমনকি কানপুর, মহারাষ্ট্র ইত্যাদি অঞ্চল থেকে এসেছে, যে মেয়েরা কমলা সিঁদুর পড়ছে, গায়ে উল্কি আঁকছে, এই ধরনের একটা একটা শ্রেণী পাচ্ছি মানে নারীদের ক্ষেত্রে। তো একটা প্রব্রজন করে আসা মানে এই মাইগ্রেশন করে আসা একটা শ্রেণী পাচ্ছি যারা ঝাড়ুদার মেথরের যে কাজ সেই কাজের সাথে যুক্ত। আরেকটা শ্রেণী পাচ্ছি এদেশীয় বাঙালি ঝাড়ুদার মেথর মেয়ে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে, এবং তারা বেশিরভাগই ওই হাড়ি, ডোম, বাগতি, মুচি এই ধরনের যে এসসি মানুষজন তাদের মধ্যে পড়েন। এবং কিছু ক্ষেত্রে আমি দেখেছিলাম যে মানে মুসলিম সমাজেও দুটো শ্রেণীর উদাহরণ পাই, একটা হচ্ছে আশরাফ আর একটা হচ্ছে আজলাফ। আশরাফ হচ্ছে উচ্চ বর্ণের মুসলমানদেরকে বোঝাতে ব্যবহার করা হয়, আজলাফ হচ্ছে নিম্ন বর্ণের মুসলমানদের বোঝাতে ব্যবহার করা হয়। তো বেশ কিছু এই আজলাফ শ্রেণীর মুসলমান তারাও কিন্তু এই ঝাড়ুদার মেথডদের সাথে যুক্ত। তো মোটামুটি এই তিনটে টাইপস আমি দেখানোর চেষ্টা করেছি। এটা ফিল্ড স্টাডির ভিত্তিতে আমার করা একটা মানে টাইপ বলা যেতে পারে, যে ঝাড়ুদার মেথড মেয়েরা কারা কারা ছিল। একটা হচ্ছে প্রব্রজন করে আসা, একটা একটা হচ্ছে মূলত এদেশীয় যারা জেলা থেকে উঠে উঠে এসেছেন। ওকে, এইবার এই একই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে, একই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে, এই যে বর্জ্য পরিষ্কারকদের কথা বলা হচ্ছে, সুইপিং বা স্ক্যাভেঞ্জিং ক্লাসের কথা বলা হচ্ছে, তারা কি কি কাজ করত, মানে কয় ধরনের কাজ তারা করত। তো সেক্ষেত্রে আমি চারটে টাইপস করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যারা ড্রাই ল্যাট্রিন পরিষ্কার করার চেষ্টা করে, যেখানে প্রচুর পরিমাণ মহিলারা কিন্তু যুক্ত আছেন। আরেকটা হচ্ছে যারা ট্যাঙ্ক গুলো পরিষ্কার করার জন্য যুক্ত। 3 নম্বর হচ্ছে যেগুলো নর্দমা পরিষ্কার এবং রেলপথ। ভারতবর্ষের রেলপথ স্ক্যাভেঞ্জারদের সবচেয়ে বড় নিয়োগকর্তা, মানে সবচেয়ে বড় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু এই রেলের জায়গাগুলোতেই হয়, যেগুলো ঠিকাদারদের অধীনে হয়, যেগুলো একদমই চাকরিজীবী নয়। তো এই সামাজিক অবস্থার ক্ষেত্রে তাদের অবস্থা সম্পর্কে যখন তাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের অভিজ্ঞতা কি রকম, সেই প্রসঙ্গে বেশ কয়েকটা অভিজ্ঞতার কথা আমি এই প্রসঙ্গে শেয়ার করতে চাই। মানে একটা মেয়ে হওয়ার জন্য তার উপর কি রকম ডবল জিওপার্ডি কাজ করে সেটা এই প্রসঙ্গে উঠে আসবে। মানে আমি একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি এরকম শেয়ার করছেন যে মানে বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার হচ্ছে সেই মহিলাটি, মানে তিনি যে যা ইনকাম করেন, যা অর্থ উপার্জন করেন, সেই অর্থের ভিত্তিতেই মূলত সংসারটা চলে। এইবার তিনি সারাদিন কাজকর্ম করেন, খাটেন, নোংরা বজ্র মানুষের মল মূত্র থেকে পশুর মল মূত্র ইত্যাদির সাথে সারাদিনটা কাটানোর পরে তিনি যখন পয়সা নিয়ে, মানে ঠিকাদারদের অধীনে কাজ করেন, তিনি যখন পয়সা নিয়ে বাড়ি ফেরেন, সেই টাকাতে তার বর মানে তার হাজবেন্ড তার সেই টাকাতেই মদ খাচ্ছে, দেশি চোলাই মদ খাচ্ছে এবং সেই চোলাই খেয়ে তার বউকেই পেটাচ্ছে।
তো একটা মহিলা যিনি আর্নিং মেম্বার, বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, তার ইনকামের টাকা তিনি এই নোংরা আবর্জনা পরিষ্কার করে ইনকাম করেন। সেই ইনকামের টাকা বাড়ি নিয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে তার বর সেই টাকাতেই মদ খেয়ে তাকে পেটাচ্ছে। মানে এই হচ্ছে তাদের জীবন। এবং সামাজিক জীবনের মধ্যে আরো অনেকগুলো অভিজ্ঞতার কথা বলা যেতে পারে। একজন মন্তব্য করেছিলেন, আমি আমার মেয়েকে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম, তো সেখানকার যিনি প্রিন্সিপাল তিনি বলছেন যে আপনারা গরিব মানুষ এবং এখানে একটা ক্লাস আছে, এখানে একটা মানে তিনি একদম এইরকমই একটা শব্দ ইউজ করছেন যে আপনি এই শিক্ষার জন্য টাকা খরচ করতে পারবেন না এবং আপনি আপনার মেয়ে এখানে পড়াশোনার করার মতো যোগ্য নয়, এই ধরনের কথা তাকে বলা হচ্ছে। আবার অনেকের এরকম অভিজ্ঞতাও শেয়ার করেছে যে যদি আমরা কোনো বিয়ে বাড়ি যাই বা যদি কোনো শ্রাদ্ধ বাড়ি যাই বা যদি কোনো উৎসবে বাড়িতে যাই, সেখানেও আমাদের ওপর আমাদেরকে একটু অন্যরকম চোখে দেখা হয়। মানে তাদেরকে দেখা হয় যেন তারা ব্রাত্য, তারা অপাংক্তেয়, তারা অন্য কোনো, মানে তাদেরকে এই যে আদার করে রাখা, এই ব্যাপারটাও তাদের সাক্ষাৎকার গুলোতে, তাদের যে কথোপকথন বা তাদের আমার সাথে যে আলাপ আলোচনা বা আলাপচারিতা সেখানে বারবার উঠে এসেছে। এবং তারা অনেকেই কিন্তু সামাজিক ভাবে যদি দেখা যায় তারা অনেকেই মানে এই মেয়েরাও কিন্তু অনেক অংশে কিন্তু নেশা করতে বাধ্য হন, যেহেতু তারা নোংরা কাজের সাথে যুক্ত আছেন। অনেকে তামাক চিবোচ্ছে, অনেকে পান খাচ্ছে বা মানে মদ তো খাচ্ছেই, কারণ তাদের মূল কারণটাই হচ্ছে এই দুর্গন্ধ কাটিয়ে ওঠা। তো এই দুর্গন্ধ কাটিয়ে উঠতে গিয়ে তারা যখন এই সমস্ত জিনিস খাচ্ছে, তারা শারীরিক ভাবে বিভিন্ন রকম অসুস্থতার শিকার হচ্ছে, যেটা আমি 3rd চ্যাপ্টারে বৃহত্তর পরিপ্রেক্ষিতে আলোচনা করেছি। তো এই হচ্ছে সামাজিক অবস্থানের অভিজ্ঞতা, যেটা আরো বিস্তারিত আছে। যারা গ্রন্থটি নেবেন তারা আরো বিস্তারিত, বা যদি কোনো প্রশ্ন আছে তখন আমি আরো শেয়ার করতে পারবো। তো এই সামাজিক ভাবে তারা মেয়ে হওয়ার জন্য তো বৈষম্যের শিকার হচ্ছেনই, আরো অনেকগুলো জায়গা থেকে তারা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন। হ্যাঁ, বৈষম্যের জায়গাগুলো থেকে যদি বৈষম্যের রূপক থেকে যদি দেখা যায় তারা কোন কোন দিকে বৈষম্যের শিকার। প্রথমত সবচেয়ে বড় বৈষম্যের শিকার হচ্ছে নাম্বারের দিক থেকে। মানে ঝাড়ুদার মেথডদের যদি নাম্বার ক্যালকুলেট করা হয়, 1911 সালে সেন্সাস রিপোর্ট আমি পেয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে 7,000 জন পুরুষ যদি ঝাড়ুদার মেথডের কাজ করে, সেখানে 1,500 জন মতো মেয়ে যারা ঝাড়ুদার মেথডদের কাজ করছে। এখনো যদি দেখা যায় অনেক অংশেই পুরুষরা ঠেলা গাড়ি বা ইত্যাদি ইত্যাদি কাজ করছে। এখন তো আমরা ঠেলা গাড়ি দেখতে পাই, এবং কলকাতার যখন আমরা ওই 1923 থেকে মানে 23-20 দশক 30-এর দশক, তখন এই ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতো খচ্চর। খচ্চর আমরা সকলেই জানি যে গাধা ঘোড়ার মিশ্রণে তৈরি একটা সংকর প্রজাতির প্রাণী। তো সেই খচ্চর টানা যে ভ্যান, মানে খচ্চরের টানা যে গাড়ি, সেই গাড়িতে তখন বা খচ্চরের পিঠেও অনেক সময় ময়লা আবর্জনা দিয়ে দেওয়া হতো, সেইগুলো নিয়ে নিয়ে বয়ে নিয়ে যাওয়া হতো। তো এই ছিল তখনকার দিনে ময়লা আবর্জনা নিয়ে যাওয়ার একটা রূপ। এইবার ঝাড়ুদার মেথডের অর্থনৈতিক কন্ডিশন বা ইকোনমিক স্ট্র্যাটিফিকেশন বা ইকোনমিক কন্ডিশনটাই যদি দেখার চেষ্টা করা হয়, প্রথমত নাম্বারের ক্ষেত্রে তো বিশাল বৈষম্য আছেই। তার পাশাপাশি তারা সারাদিন খেটে বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়েও অত্যাচারের শিকার, লাঞ্ছনার শিকার, ডোমেস্টিক ভায়োলেন্স ইত্যাদি অ্যাপ্রোচ যেখানে আসবে, যেগুলো নিয়ে আমি বৃহত্তর বা যেগুলো নিয়ে আমি বেশি গভীরে যাওয়ার চেষ্টা করছি না। এইবার অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় যে কলকাতার পরিপ্রেক্ষিতে যদি আলোচনা করা যায়, কলকাতাতে যে রকম স্থায়ী ঝাড়ুদার মেথড শ্রেণীর নিয়োগ হওয়া দরকার কর্পোরেশন গুলোতে, সেই সংখ্যা কিন্তু পূর্ণ নয়। মানে যদি ধরে নেওয়া যায় 20,000 ঝাড়ুদার মেথড এর প্রয়োজন আছে, সেখানে 5-6 হাজার হয়তো ঝাড়ুদার মেথড তারা চাকরি করছেন, বাকি সব কাজটা হয় 100 দিনের কাজে। এবার 100 দিনের কাজটা কিরকম, এই 100 দিনের কাজ ওই সরকারি 100 দিনের যে যোজনা সেটা নয়, এইটা হচ্ছে কর্পোরেশনের সৃষ্টি করা 100 দিনের কাজ, যেখানে মাত্র 202 টাকার মজুরিতে বেশ কিছু মেয়েদেরকে কলকাতা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করা হয়। 202 টাকার মজুরিতে তাদেরকে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা ঝাঁট দেওয়ার মানে ঝাঁট দিয়ে নেওয়া হয়। আপনারা যদি খেয়াল করেন, মানে যারা কলকাতায় আমরা থাকি, দেখবেন যে কলকাতায় অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে 3-4টে মেয়ে একটা রাস্তা ঝাঁট দিচ্ছে, একজন ঠিকাদার তাদের পিছনে পিছনে ঘুরছে। তো
এই যে এই যে একটা স্কিম যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেসিক্যালি প্রয়োগ করেছে, সেটা হচ্ছে 100 দিনের কাজ করে যতটা সম্ভব এরিয়াকে পরিষ্কার করে নেওয়ার, মজুরি কিন্তু 202 টাকা। এইবার ব্যাপারটা হচ্ছে এই কাজটা অনেকটা ওই আহ বলা চলে, এটাকে আমি তো লিখিনি যদিও, কিন্তু লেখা উচিত ছিল, এটা অনেকটা ওই সিভিক ঝাড়ুদার মেথডদের মতো ব্যাপার, সিভিক সুইপার স্ক্যাভেঞ্জার যেতে পারে। মানে এখন সব কি সিভিকে চলছে, ব্যাপারটা হচ্ছে এই ঝাড়ুদার মেথডের ক্ষেত্রেও মানে যে পরিমাণ নিয়োগ প্রয়োজন সেই পরিমাণ নিয়োগ কিন্তু রাজ্য স্তরের নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, যেখানে 100 দিনের একটা যে কর্মসূচি, এই কর্মসূচিতে আহ এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে। তো 202 টাকা মজুরি আজকের দিনে, বলুন তো এই 202 টাকা দিয়ে, তাও আবার 365 দিনের কাজ নয়, মাত্র 100 দিনের কাজ, এবং এতটা বেশি পরিশ্রম, ধুলো বজ্র নোংরা মানে এই ধরনের কাজ করা, তার পাশাপাশি আনুষঙ্গিক যন্ত্রপাতি নেই। তো সেই রকম জায়গায় মাত্র 202 টাকা দৈনিক মজুরিতে প্রায় 6 থেকে 7 ঘন্টা 2 থেকে 3 কিলোমিটার অঞ্চল 6 থেকে 7 কুইন্টাল বজ্র পরিষ্কার করানো হচ্ছে এই মেয়েদেরকে। এবার যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা মাত্র এত কম টাকাতেও কেন কাজ করেন, তখন বলছে তারা যে কথা বলছে, আমি আমার বই থেকেই কোট করছি, যে আহ সারাদিন নোংরা ঘেটে কাজ করি বাবু, 2 টাকার জন্য, না হলে খেতে পাবো না। হ্যাঁ, মানে তারা, মানে এখন এমন একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে বাধ্য হচ্ছে এই ধরনের কাজ করতে। আবার করোনার সময়কালে এই কাজটাকে অনেকটা পোস্টপোন করার চেষ্টা করা হয়েছে। তো করোনার সময়কালে যখন কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তখন তাদের মাথায় চিন্তার হাত পড়ে গিয়েছিল। তখন তারা বলছে যে কাজ বন্ধ হয়ে যায়, কাজ করেও টাকা পায় না, লোকেরা তখন আর কাজে রাখতে চাইতো না, করে না হয়ে যাবে বলে, মানে করোনাকে করে না বলছে। তো এই ধরনের অর্থনৈতিক একটা চাপ আমরা দেখতে পাচ্ছি। এবার এই 202 টাকার যে মজুরি, এটা পুরুষদের আলাদা, মেয়ে স্ত্রীদের আলাদা এই ব্যাপারটা নয়, মানে দুই ক্ষেত্রেই সমান। এইবার কিছু ক্ষেত্রে, মানে এটা তো গেল সরকারি ব্যাপার, বেসরকারি যদি আমরা দেখি, মানে অনেক কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বা অনেক প্রাইভেট ইনস্টিটিউশন আছে, অনেক হসপিটাল আছে যেগুলো প্রাইভেট, সেখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে ছেলে ঝাড়ুদার মেথড তো আছে, আবার মেয়েরাও আছে। এইবার যারা মেয়ে, তাদেরকে ধরে নেওয়া হয় যে এরা বেশি কাজ করতে পারবে না, এদেরকে দিয়ে বেশি পরিশ্রম করানো যাবে না, তাই তাদেরকে বেতন কম দেওয়া হয়। মানে ওয়েজ ডিসক্রিমিনেশনের একটা বিশাল বড় উদাহরণ এই ঝাড়ুদার মেথড মেয়েরা। ওকে, আর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে ওই যে ঠিকাদাররা তাদেরকে কাজে লাগাচ্ছেন, হ্যাঁ, মানে কলকাতায় 144টা ওয়ার্ড, তার মধ্যে প্রচুর প্রাইভেট জায়গা আছে, প্রাইভেট হসপিটালস, প্রাইভেট ইনস্টিটিউশন ইত্যাদি ইত্যাদি, প্রচুর ক্ষেত্র যেখানেও এই ঝাড়ুদার মেথডের অবশ্যই প্রয়োজন। এবং সেই প্রয়োজনের ক্ষেত্রে যখন মেয়েরা আহ আহ, মানে বেশি, মানে মেয়েরা ঝাড় কম দিতে পারবে, মেয়েরা বেশি পরিশ্রমের কাজ করতে পারবে না, এরকম ভেবে নিয়ে তাদেরকে দিয়ে কি করানো হচ্ছে, অনেক সময় বেশিক্ষণ ধরে কাজ করানো হচ্ছে। মানে একটা পুরুষ ঝাড়ুদার মেথড যদি 3 ঘন্টা ঝাড় দিয়ে 300 টাকা মজুরি পায়, সেই কাজটাই একটা মহিলা ঝাড়ুদার মেথড হলে, একটি মেয়ে হলে, তাকে দিয়ে 5 ঘন্টা করানো হচ্ছে, বলছে তুমি কম কাজ করেছো। মানে এই যে টাইম, লেবার টাইম, এই টাইমের ক্ষেত্রেও একটা বিশাল বড় ডিসক্রিমিনেশন এই ঝাড়ুদার, মানে ডিসক্রিমিনেশনের উদাহরণ এই ঝাড়ুদার মেথড মহিলারা। সো নাম্বারের দিক থেকে ডিসক্রিমিনেশন, ওয়েজের দিক থেকে ডিসক্রিমিনেশন, পাশাপাশি ওয়ার্ক টাইমের দিক থেকেও ডিসক্রিমিনেশনের শিকার এই ঝাড়ুদার মেথড মেয়েরা, যারা ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন। ওকে, আচ্ছা, এরপরে আমি একটু আহ বাড়ির ভিতরটাও দেখার চেষ্টা করছি। মানে বাড়িতেও আমরা সাধারণত ঝাড়ুদার মেথড হয়তো শব্দটা ইউজ করি না, মানে যারা বাড়ির গৃহস্থালির কাজে যুক্ত থাকে, তো তাদেরকে দিয়েও তো সব ধরনের কাজই করানো হয়। তো তাদের ক্ষেত্রেও মানে আমরা অনেক সময় দেখি, মানে তারাও অনেক সময় অভিযোগ করছে। মানে এটা নিয়ে বিস্তারিত গবেষণা হওয়ার প্রয়োজন, কারণ আমি একদম জাস্ট ছুঁয়ে গেছি গৃহস্থালিতে যারা কাজ করছেন। তো তারা বলছেন যে বাড়ির গিন্নি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, প্রাপ্য মাইনে দিতে চায় না, পুজোর আগে বোনাস দিতে চায় না, বারবার টাকা চাইতে হয়, মাত্র 2000-3000 টাকা বেতন, সেটাও সঠিক সময় পায় না, এরকম মানে বক্তব্য তারা সাক্ষাৎকারের সময় রাখছে। তো মোটামুটি ভাবে যদি দেখা যায়, মানে বাড়ির ভিতর থেকে শুরু করে একদম বাড়ির বাইরে, মানে সমাজ ব্যবস্থা, সমাজে
পরিবারের ভিতরে এবং সমাজে প্রত্যেকটা অংশেই বিশাল পরিমাণে বৈষম্য এদের যেন নিত্য সঙ্গী হয়ে রয়েছে। এবং ঝাড়ুদার মেথডদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, তারা একদমই সর্বনিম্ন স্থানে অবস্থান করে এবং তাদেরকে কোনো রকমই কোনো জায়গাতেই গুরুত্ব দেওয়া হয় না বা প্রায়োরিটি দেওয়া হয় না, কিন্তু তাদের রোলটা খুব ইম্পর্টেন্ট। মানে তারা যদি না থাকে তাহলে কি হবে, এর পরের চ্যাপ্টার যদি আলোচনা করা যায় তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। এই চ্যাপ্টারটা মানে এই দ্বিতীয় অধ্যায়টা আমি শেষ করেছি একটা প্রশ্ন দিয়ে, যে মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হয়, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, হ্যাঁ, এটা মিথ না রিয়েলিটি? তো ঝাড়ুদার মেথডে আলোচনা থেকে অবশ্যই এটা একটা মিথ, মানে কোনো অংশেই এটা রিয়েলিটি নয়। এবং এই প্রশ্নটা দিই আমি এই অংশটাকে মানে এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করেছি। তৃতীয় অধ্যায়টা আমি একটু অন্য আঙ্গিক থেকে দেখার চেষ্টা করেছি। এই অধ্যায়টার ক্ষেত্রেও আবার আমাকে সাহায্য করেছে বিভিন্ন আর্কাইভাল, সেন্সাস, আইবি রিপোর্ট, স্যানিটারি কমিশনের রিপোর্ট, এই ধরনের প্রাইমারি সোর্স গুলো। তো এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে জনস্বাস্থ্য ও রাষ্ট্রীয় নীতির প্রেক্ষিতে কলকাতার ঝাড়ুদার ও মেথর নারী। তো এই অধ্যায়ে আমি দুটো সেগমেন্ট রেখেছি, একটা হচ্ছে জনস্বাস্থ্যে এদের অবদান কি, পাবলিক হেলথে এদের অবদান কি। আমরা একটা আপ্তবাক্য সবসময় শুনি যে হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ। এবং এই স্বাস্থ্যই সম্পদ এটা শোনার সময়ই সবসময় আমরা ডাক্তার, নার্স ইত্যাদি ইত্যাদিদের অবদানকে বিশালভাবে গুরুত্ব দিই, কিন্তু পরিচ্ছন্নতার ক্ষেত্রে যারা সবচেয়ে বড় রোল প্লে করেন তারা কলকাতার একটা অবহেলিত শ্রেণী, নেগলেক্টেড ক্লাস, যাদেরকে নোংরা, যাদেরকে অচ্ছুত ইত্যাদি বলা হচ্ছে। সেই ঝাড়ুদার মেথররা জনস্বাস্থ্যে কি কি রোল রাখেন সেই জায়গাটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এটা সম্পর্কে আমরা কম বেশি অবগত, মানে তারা কি রোল রাখতে পারেন। হ্যাঁ, তো মানে কলকাতা শহর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বা কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিল্লির থেকে একটু কম বা অনেকটাই কম থাকে, হ্যাঁ, তার ক্ষেত্রে এই ঝাড়ুদার মেথডদের অবদান অবশ্যই আছে। কিন্তু তা ক্ষেত্রেও তাদের যদি দেখা যায় তারা বিভিন্নভাবে অবদমনের শিকার, বিভিন্নভাবে নিপীড়নের শিকার, পীড়নের শিকার, সেই প্রসঙ্গটাও এই প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট। এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, কলকাতা শহরের রাস্তাঘাট, হাসপাতাল, বাস, ট্রেন, স্টেশন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা যে কোনো প্রতিষ্ঠানের দিকেই যদি তাকায়, সেই প্রতিষ্ঠানেই এই ঝাড়ুদার মেথর মেয়েরা একইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি এই সেগমেন্টে রাখার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে কোভিড ওয়ারিয়ার কেন তাদেরকে বলা হবে না, কেন তাদেরকে কোভিড যোদ্ধা বলা হবে না। মানে ভারতবর্ষে হঠাৎ করে 2020 সালে 24শে মার্চ আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে সারা দেশে মোটামুটি সবকিছু বন্ধ, লকডাউনের পরবর্তীকালে আমরা দেখবো যে কারফিউ ব্যাপার এলো। তো এই সময়কালে জনস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে যারা সেবা করেছেন তারা এই স্যানিটারি কর্মীরা, যারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন রাস্তাঘাট, যারা পিপিই থেকে শুরু করে মাস্ক ছাড়া বিভিন্ন জায়গা পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো করেছেন। এবং তারা এই সরকারি কোন রকম কোনো হেল্প পায়নি। মানে কোভিড এর সময়কালে আমরা নিজেদেরকে নিয়ে বিশালভাবে আমরা নিত্য হাত ধুচ্ছি, তারপরে আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করছি, স্যানিটারি বা স্যানিটাইজেশন ইউজ করছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই শ্রেণীর যারা কাজে যুক্ত তারা কিন্তু যথাযথ পিপিই কিট পায়নি, তারা যথাযথ মাস্কও পায়নি, তারা মাস্কহীন ভাবেই কিন্তু অনেকাংশে কলকাতার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবার এই কারণে তাদের অনেকেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। মানে আমি যখন ফিল্ড স্টাডি করছি অনেকেই কোভিড আক্রান্ত হয়েছে এবং তারা মারাও গেছেন, কিন্তু তাদের জন্য কোনো টাকা পয়সা বা কোনো রকম কোনো সরকারি অ্যালাউন্স এই ব্যাপারগুলো কোনো ক্রমেই ছিল না। তো মোটামুটি ভাবে আমি যেটুকু মানে গবেষণার যাদেরকে সাক্ষাৎকার নিয়েছি তাদের মধ্যে 90% কাছাকাছি মানুষজন বলেছেন যে তারা নিরাপত্তামূলক কোনো বেষ্টনী পাননি। মানে তাদেরকে দিয়ে কলকাতার পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে, কিন্তু তারা কিন্তু এই জায়গাগুলো থেকে যথেষ্ট
পরিমাণে ব্রাত্য ছিল। এইবার ঝাড়ুদার মেথডরা যদি দেখি, তাদের মধ্যে এই যে নোংরা কাজ করার জন্য, মানে এই নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা যেহেতু বজ্র পদার্থের সাথেই তাদের থাকা, এবং তারা মানুষের মলমূত্র, পশুর বজ্র পরিষ্কার করেই যেহেতু তাদের থাকা, সেই কারণে তারা বিশালভাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি একটা অধ্যায়ের একটি সাব সেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আমি এখানে দিয়েছি। তো মোটামুটি ভাবে আমরা যদি দেখি, তারা মূলত যে কাজটা করছেন সেই কাজটা হচ্ছে যে মানুষের মলমূত্র থেকে শুরু করে কলকাতা যাবতীয় বজ্র পরিষ্কার। এই বজ্র পরিষ্কারের ফলে, মানে আমরা এমনি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ বলে আমি নিজে এখন জ্বরে আক্রান্ত, জ্বর সর্দিতে, মানে শুধু এখন নয়, মানে যবে থেকে শীতকাল পড়েছে তবে থেকে মাঝে মাঝি। এবার এর কারণ একটাই, ডাক্তার দেখাতে ডাক্তারে বললেন, সেটা হচ্ছে যে এখানকার আবহাওয়া, মানে এখানকার পলিউশন। এবার আমি শুধু একা নয়, মানে আমি আমার আশেপাশে যখনই দেখছি, মানে বেশিরভাগ মানুষই এখন জ্বর সর্দিতে আক্রান্ত। তো তার কারণ হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হওয়া এবং কলকাতার পলিউশনের কারণ। এইবার যারা এই বজ্রের সাথে, মানে আমরা একটু বাড়ির যদি ধুলোবালি পরিষ্কার করি, একটু বইগুলো পরিষ্কার করতে যাই, তখনই আমাদের হাঁচি দেয়, কাশি দেয়। এবার যারা ওই সারাটা দিন এই বজ্রের সাথে কাটাচ্ছে, তারা স্বাভাবিকভাবেই রেসপিরেটরি যে ডিজিজ গুলো সেগুলোতে আক্রান্ত হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। তো তারা বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখানোর চেষ্টা করেছি, মানে ফিল্ড স্টাডির উপর ভিত্তি করেই এখানে বলার চেষ্টা করা হয়েছে যে তারা বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিজিজের তারা শিকার হচ্ছে। হ্যাঁ, আমি সেগুলোর সম্পর্কে বিস্তারিত দিয়েছি, টেবিলেও সেগুলো আছে। বিশেষ করে 5 রকমের শ্বাসযন্ত্রের রোগ হয়, হ্যাঁ, রাইনাইটিস, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, প্রত্যেকটাতে তারা বেশিরভাগ আক্রান্ত। অনেক অংশে তারা নিউমোনিয়া, টিবির মতো রোগগুলোতেও আক্রান্ত হচ্ছে। অনেকাংশে তাদের বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে প্রবলেম সেগুলোও দেখা যাচ্ছে। পাশাপাশি তারা এমন জিনিসপত্র নিয়ে কাজ করে যেগুলো প্রচন্ড ব্যাকডেটেড, মানে তারা যে ঝাড়ুদারের যে সুইপিং ব্রাশ থেকে শুরু করে যে জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে, সেগুলো যেহেতু অনেক পুরনো, তার ফলে তাদের অনেক সময় আঘাত পাওয়ার ফলে সেখান থেকেও ইনফেকশন হচ্ছে। এই ধরনের কথাও বা এই ধরনের তথ্যও পাচ্ছি। বিশেষ করে তাদের অনবরত তাদের শরীরে কাটা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, কনুইয়ের আঘাত, কবজির ব্যথা, এগুলো তো লেগেই আছে। এবং সবচেয়ে বেশি সমস্যা মধ্যে যেটা পরে আরেকটা সমস্যা হচ্ছে ডার্মেটোলজিক্যাল প্রবলেম, মানে ক্ষেত্র সমীক্ষায় দেখা যাচ্ছে যে স্কিন র্যাশ, তারপরে দাঁত, চোখ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালা পোড়া, তারপরে ইরিটেশন, ইচিং, স্কিন র্যাশেস, এগুলো তাদের একটা নিত্য সঙ্গী। মানে প্রত্যেক ঝাড়ুদার মেথর মেয়েদের এটা আছে কম বেশি। হ্যাঁ, তো এইবার পাশাপাশি তারা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফুড পয়জনিং, তারপরে তাদের ওয়ার্ম ইনফেকশন, মানে কৃমির উপদ্রব থেকে শুরু করে কলেরা, টাইফয়েড, সমস্ত কিছুই তাদের হচ্ছে। কিন্তু তারা সারাটা জীবন এই রোগগুলো নিয়েও কাজটা করে যাচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য, মানে আমরা যাতে কোনো রকম এপিডেমিক, কোনো রকম মহামারী বা কোনো রকম প্যান্ডেমিকের শিকার না হয়, তার জন্য কিন্তু এদের রোল হিউজ। অথচ এরা কোভিড-ওয়ারিয়ান নয়, অথচ এরা গবেষণাতেও স্বীকৃত নয়, অথচ এরা সরকারি বা বেসরকারি ভাবে কোনোভাবেই আলোচনার কেন্দ্রে কখনোই আসেন না। ওকে, এইবার যদি দেখার চেষ্টা করি, শুধু ফিজিক্যাল নয়, মেন্টালি এরা এই নোংরা বজ্রের সাথে কাজ করার কারণে তারা মেন্টালিও বিভিন্ন রকম ভাবে মানে মেন্টালি বিভিন্ন রকম ভাবে তারা অসুস্থ হয়ে থাকেন। বিশেষ করে অ্যাংজাইটি, ডিপ্রেশন তাদের নিত্য সঙ্গী। এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেহেতু ঝাড়ুদার মেথড, তারা নোংরার সাথে থাকার জন্য একটা মানসিক তো একটা অবদমনী চিত্র আছেই, তার পাশাপাশি তারা ওই পঞ্চম বর্ণের মানুষ, ওই আনটাচেবল, ওই যে ব্রাহ্মণ মুখমাসিতের কথা বলছিলাম, তারা শূদ্রেরও বাইরে আনটাচেবল, তারা অস্পৃশ্য, তারা পঞ্চম বর্ণ। এই কারণে তাদেরকে সমাজ যে আলাদা করে দেখে, এর কারণেও তারা কিন্তু মানসিক অস্বাস্থ্যতায় কিন্তু অনেকাংশেই ভোগে। তার পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা গার্হস্থ্য সহিংসতার শিকার, বেশিরভাগ ক্ষেত্রেই যৌন সহিংসতার শিকার। মানে অনেক সময় ঠিকাদাররা তাদেরকে
জোর করে সেক্সুয়ালি মানে অ্যাবিউজ করছে, এরকম চিত্রও আমরা পাই। অনেকের মানে প্রসবোত্তর যে বা প্রসবের সময়কালে অনেকের সমস্যা হচ্ছে যে এই নোংরার সঙ্গে কাজ করার কারণে। অনেকের আবার এরকম ঘটনাও ঘটছে যে তাদের বেশিরভাগের জন্যই ওই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, এই ধরনের জায়গাগুলোও তাদের মধ্যে তৈরি হচ্ছে। মানে তাদের প্রজনন তন্ত্রের সমস্যা, মাসিক চক্রের সমস্যা, পিরিয়ডস এর সমস্যা, এগুলো তাদের একটা নিত্য সঙ্গী হয়ে রয়েছে। এবং হতাশা, এই ব্যাপারগুলো তাদের মধ্যে বিশালভাবে প্রকট। আমি যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম, একটা শাশুড়ি বলছেন যে তার বৌমা একই কাজ করত, সে হতাশার মাধ্যমে, মানে তার বর্ণনা থেকে এটুকু বোঝা যায় যে সেই বৌমাটি সিজোফ্রেনিয়ার শিকার হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি আত্মহত্যা করেন। তো এই এই ধরনের জায়গাতেও কিন্তু পৌঁছাচ্ছে, মানে শারীরিক মানসিক সমস্ত জায়গা থেকে যদি দেখা যায়। আমি টেবিলটার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছি, বইয়ে বিস্তারিত আছে যে তারা শ্বাসযন্ত্র থেকে আমাদের হজম তন্ত্র থেকে শুরু করে আমাদের স্কিন থেকে শুরু করে মানসিক জায়গা, সমস্ত ক্ষেত্রে এই নারী ঝাড়ুদার এবং মেথররা স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সবচেয়ে একদম তলার দিকে অবস্থান করেন। অথচ এরাই আমার, আপনাদের এবং সবার কলকাতার স্বাস্থ্যের ক্ষেত্রে পাইভটাল রোল প্লে করে। এরাও কিন্তু কোভিড ওয়ারিয়র হিসাবে কাজ করেছেন। শুধু কোভিড ওয়ারিয়র নয়, এরা নিত্য দিনের যোদ্ধা কলকাতার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। ওকে, এই জন্য আমি বইটা ডেডিকেশনেও, মানে আমি যখন বইটা উৎসর্গ করেছি সেখানে একটা ছোট্ট কবিতা লেখার চেষ্টা করেছি যে তোমাদের হাতে উড়ে যায় শহরের ধুলো, পরিষ্কার রাখো আমার কলকাতার চালচুলো, তোমাদের ঘামে শহর উজ্জ্বল, এই বই তোমাদের ঝাড়ুদার এবং মেথর নারী সকল। মানে এই বইটাই আমি ওদেরকে ডেডিকেট করার চেষ্টা করেছি। তো এই তো স্বাস্থ্যের অবস্থা, এই তো সামাজিক স্ট্র্যাটিফিকেশনের দিক থেকে, সামাজিক বর্ণ ব্যবস্থা বা অর্থনৈতিক দিক থেকে তাদের অবস্থা। সরকার কি তাহলে কিছু ভাবেইনি? সরকারি কি কোনো স্কিম নেই? মানে সরকার এদেরকে নিয়ে কিছুই ভাবেনি? এমন এমন প্রশ্ন যদি আসে, সেই প্রশ্নটা দিই আমি আমার আলোচনার শেষ দিকটাতে যাব। মানে মূলত নেক্সট অংশ যেখানে আমি মূলত যেটা দেখানোর চেষ্টা করেছি যে ঝাড়ুদার এবং মেথর মেয়ে এবং তাদের সাথে রাষ্ট্রীয় নীতি বা স্টেট কি কি পলিসি নিয়েছে, একদম সেন্ট্রাল থেকে রাজ্য স্তরীয় কি কি পলিসি নেওয়া হয়েছে। এবং 1923 থেকে যেহেতু আমার টাইম ফ্রেম 2023 পর্যন্ত, আমি সমস্ত বিল, সমস্ত কমিটি, এইগুলোকে দেখার চেষ্টা করেছি এবং আমি ক্রোনোলজিক্যালি একটা টেবিল আপনাদের সামনে রাখছি, যে টেবিলটা বলবে যে ঝাড়ুদার মেথডদের জন্য রাষ্ট্র কি করেছে, স্টেট কি করেছে। তো ঝাড়ুদার মেথডদের প্রথম ডেপুটেশন জমা দিচ্ছে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1924 সাল, যখন চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র, তো তখন তার কাছে একটা ডেপুটেশন দেওয়া হয় যে তাদের মাইনে বাড়াতে হবে। 1 টাকা মাইনে জাস্ট বাড়ানোর কথা বলা হয়েছিল, কিন্তু সে মাইনে বাড়ানো হয়নি। এবং তাদের মধ্যে অনবরত ক্ষোভ জমা হচ্ছিল, যে ক্ষোভের ফলে একটা সেই পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ ঘটছে 1928 সালের 4 মার্চ, যখন কলকাতায় ঝাড়ুদার মেথররা প্রথম স্ট্রাইক ডাকলেন। এবার এই স্ট্রাইক ডাকা, এই যে ধর্মঘট ডাকা, এবং এই ধর্মঘটে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাই মোটামুটি ভাবে মার্ক্সীয় চিন্তাধারায় বিশ্বাসী, এবং তাদের মধ্যে অনেকেই খুব ইম্পর্টেন্ট নাম, মানে তারা বিশালভাবে হেল্প করছে। এবং এক্ষেত্রে দুজন মেয়ের নাম খুব খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একজন অবশ্যই প্রভাবতী দাশগুপ্ত, যিনি যাকে ধাঙর মা বলা হচ্ছে, মেথরদের মা বলা হচ্ছে, তারা মাতাশ্রী বলছেন। আর একজন পরবর্তীকালে সাকিনা বেগমের কথা পায়। তো এই ঝাড়ুদার মেথর মেয়েরা, তারা যখন ধর্মঘট করছে, 6 দিন টানা ধর্মঘট হলো 1928 সালে, এবং কলকাতার জনজীবন দুর্বিষহ হয়ে উঠলো। রাস্তায় জমা করা নোংরা, সমস্ত কলকাতায় দুর্গন্ধ, এইরকম একটা ধর্মঘট হলো। তার কারণ হচ্ছে অনেকগুলো। কি কারণে তারা ধর্মঘট করতে গেল হঠাৎ করে? তার প্রধান কারণ হচ্ছে তাদের বেতনের ক্ষেত্রে বিশালভাবে আমরা দেখতে পারি অন্যান্য শ্রমিকদের বা অন্যান্য স্তরে যারা কাজ করছে তাদের তুলনায় বেতন অনেকাংশে কম। তার পাশাপাশি তাদের কাজের ক্ষেত্রে যে ইকুইপমেন্টস গুলো দরকার সেগুলো তারা পাচ্ছে না। এবং আরো যে বিষয়টা এই প্রসঙ্গে বলা উচিত সেটা হচ্ছে যে তাদেরকে
সরকারি ভাবে অনেকাংশে নিয়োগ করা হচ্ছে না, বারবার ওই ঠিকাদারদের আন্ডারেই নিয়োগ করা হচ্ছে এবং তাদের ওপর বিভিন্ন রকমের শারীরিক অত্যাচার থেকে শুরু করে তাদের ওপর নিপীড়ন, তাদেরকে মারধর করা, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে, যে কারণে এই ধর্মঘটটা শুরু হচ্ছে। এবং এই ধর্মঘট সম্পর্কে আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন বেরোচ্ছে ধর্মঘটের ঠিক পরের দিন, অর্থাৎ 5ই মার্চ। সেখানে লেখা হচ্ছে যে কলকাতায় ঝাড়ুদার মেথরদের ধর্মঘট, শহরে বিষম আতঙ্কের সঞ্চার, মানে এই ছিল শিরোনাম। কলকাতায় ঝাড়ুদার ও মেথর ধর্মঘট, শহরে বিষম আতঙ্কের সঞ্চার। হ্যাঁ, তো গড়ের মাঠ, এখন ব্রিগেডের মাঠ, সেখানে বিশাল বড় একটা সভা হয়। সেই সভাতে বেশ কিছু আলোচনা হয় যে তাদেরকে 30 টাকা মাসিক বেতন দিতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে তারা মোটামুটি ভাবে প্রতিবাদ জানায়। এবং এই প্রতিবাদ যখন হঠাৎ করে এই ঝাড়ুদার মেথডরা কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং গোটা কলকাতায় গন্ধ বেরোচ্ছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ধরুন হাই হয়ে গেছে, এইরকম একটা অবস্থার কথা যদি আমরা ভাবনা চিন্তা করি, এবং এইরকমই একটা বসন্তকাল, মানে ফাল্গুন চৈত্র এরকম সময়কালেই সেই ধর্মঘটগুলো হচ্ছে, যে সময়কালে বেশি মাত্রায় আমরা যদি দেখি যে কন্টাজিয়াস ডিজিজেস, বিশেষ করে পক্স বা অন্যান্য রকমের রোগ ভোগ গুলো হয়। তো সেই সময়কালের একটা পত্রিকায় লেখা হচ্ছে যে এই বসন্তে মানে প্রারম্ভে একই নানা সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাবের সম্ভাবনা, তাহার উপর এরূপ কাণ্ড ঘটিলে লোকের পক্ষে সমূহ বিপদ। কর্পোরেশনের কর্তৃপক্ষ এই সমস্ত কথা বিবেচনা করিয়া অবিলম্বে প্রতিকারের ব্যবস্থা করিতে অগ্রসর হন। প্রকাশ ধাঙ্গর ও মেথর কর্পোরেশনের নিকট বারবার তাহাদের অভিযোগ জানাইছে, কিন্তু কোনো প্রতিকার না হওয়াতে অবশেষে এই ধর্মঘট করিয়াছে। যদি কর্তৃপক্ষ একটু সহানুভূতির সঙ্গে ধাঙ্গর ও মেথরদের অভাব অভিযোগ শুনিয়া মীমাংসায় প্রবৃত্ত না হন, তাহলে এই ধর্মঘট মিটবে না, কলকাতাও পরিষ্কার হইবে না। তো এই রকম একটা প্রতিবেদন মানে আনন্দবাজারে লেখা হচ্ছে যে এই ধর্মঘট যদি না ওঠে, কলকাতার জনজীবন একদম দুর্বিষহ হয়ে যাবে। এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের সময়কাল। এইবার ধর্মঘট 1928 সালের কথা বলছি, তারপরে অনেকগুলো ধর্মঘট হচ্ছে। 1930, 1933, 34, 35, 40, 45 এতগুলো সালে ধর্মঘট হচ্ছে। এবং 45 সালে সেই ধর্মঘটেও মোটামুটি ভাবে এই ধর্মঘটের সুরগুলো একই, ওই বেতনের কথা, তাদের ওপর চলার যে নিত্য বৈষম্য, তার বিরুদ্ধে কথা, এই কথাগুলো বলা হচ্ছে। এরপরে আমি একটা ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটের কথা এখানে আমি স্লাইডে মিস করে গেছি। একটা গেজেট বেরোচ্ছে যেখানে মেয়েদের জন্য বেশ কিছু মানে অ্যাপিল করা হচ্ছে। সেখানে 12 দফা দাবি করা হয়েছিল, তার মধ্যে অবশ্যই বলা হচ্ছে যে কাজের সময় দুর্ঘটনা ঘটলে অর্থ সাহায্য দিতে হবে, অসুস্থতার ক্ষেত্রে তাদের চিকিৎসা বা ওষুধের ব্যবস্থা করতে হবে। ভাবুন তো, এই যে ঝাড়ুদার মেথর শ্রেণী যারা কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা যখন অসুস্থ হয়, ওই যে রেসপিরেটরি ডিজিজেস বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ডিজিজ বা ডার্মেটোলজিক্যাল ডিজিজ বা অন্যান্য ধরনের যে রোগ ভোগে আক্রান্ত হয়, তাদের কিন্তু কোনো স্বাস্থ্য স্কিম নেই, কোনো হেলথ স্কিম নেই। হ্যাঁ, তাদেরকে সরকারি হাসপাতালে বড় সুযোগ সুবিধা দেওয়া দরকার, কারণ তারাই কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, অথচ তাদের জন্য তাদের স্বাস্থ্য নিয়ে ভাবার মতো কেউ নেই। তো সেই স্বাস্থ্যের কথা তারা দাবি করছে। মহিলাদের জন্য তারা আলাদা করে মাতৃত্বকালীন ছুটির আবেদন করছে। তো এই আবেদনগুলো আজও মানে এই আবেদনগুলো 1928 সালে যে গেজেট বেরিয়েছিল, ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট, সেখানে 12 দফা দাবির একদম প্রত্যেকটার কথা বলা আছে। তো সেগুলো আজও সমানভাবেই প্রতীয়মান, আজও সমানভাবেই সেই দাবিগুলো সজীব, কারণ একটাও পরিপূর্ণ হয়নি। মানে অবস্থাটা 100 বছর পেরিয়েও একই রকম আছে। আজও তাদের বেতন অন্যান্য স্তরের বেতনের তুলনায় অনেক কম, তাদের জন্য কোনো স্বাস্থ্য স্কিম নেই, তাদের যে কোয়ার্টারগুলো তাদের দেওয়া হয় সেখানে জল পর্যাপ্ত পরিমাণে থাকে না, সেখানকার যে স্যানিটারি ব্যবস্থা সেটা যথেষ্ট নোংরা, গড় মাইনে অন্যান্য পেশার থেকে যথেষ্ট কম, মেয়েদের মাতৃত্বকালীন ছুটির কোনো ব্যাপার নেই, আর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বারবার বলার চেষ্টা করছি, স্বাস্থ্যের ক্ষেত্রেও কোনো সুযোগ সুবিধা নেই। এটা হলো ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটের দাবি। তো সেগুলো আজও নেই। এইবার বিষয় হচ্ছে বেশ কিছু কমিটি তৈরি হয়েছিল, বিশেষ করে কয়েকটা কমিটির নাম আমি বলে রাখি। 1949 সালে বারভে কমিটি তৈরি হচ্ছে, 1953 সালে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তৈরি হচ্ছে, তারপরে 1957 সালে তৈরি হয়েছে স্ক্যাভেঞ্জিং কন্ডিশন ইনকোয়ারি কমিটি, যেটাকে মালকানি কমিটি বলা হয়। 1968-69 সাল নাগাদ কমিটি অন কন্ডিশন অফ সুইপার অ্যান্ড স্ক্যাভেঞ্জার্স তৈরি হচ্ছে।
কিছু টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। প্রথম আইন আসে 1993 সালে, মানে যে আইনটা 1997 সালে কার্যকর করার কথা বলা হয়। এবং একটা দুর্ভাগ্যের বিষয় যে মেথডদের জন্য আইন আসছে প্রায় স্বাধীনতা 46 বছর পরে। এবং 2012 সালে আবার একটা বিল আসছে যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হিসাবে নিয়োগে নিষেধাজ্ঞা বিল, যে বিলটা পরবর্তীকালে আইনে পরিণত হচ্ছে। এবং যেহেতু আমার 2023 পর্যন্ত সময়সীমা, লাস্ট কি সরকার উদ্যোগ নিয়েছে সেটার কথাও আমি বলবো। 2020 সালে বর্তমান সরকার, তারাই ক্ষমতায় ছিলেন, তো তারা একটা অ্যাপ নির্মাণ করেছেন। অ্যাপটা আপনারা প্লে স্টোরে গেলে এখনো পাবেন। সেই অ্যাপটার নাম দেওয়া হয়েছিল স্বচ্ছতা অভিযান। ওকে, 24শে ডিসেম্বর 2020 সাল সেই অ্যাপটা লঞ্চ করা হয়, স্বচ্ছতা অভিযান সেই অ্যাপের নাম। আর একটা বিল 2020 সালে আসে, সেই বিলটা এখনো আইন হয়নি, সেটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড দেয়ার রিহ্যাবিলিটেশন অ্যামেন্ডমেন্ট বিল 2020। তো সেখানে বলা হচ্ছে যান্ত্রিকভাবে নর্দমা পরিষ্কার করতে হবে, মানুষের বাড়ির যে বজ্র পরিষ্কার সেটা যান্ত্রিকভাবে করতে হবে, যদিও এখনো ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় স্ক্যাভেঞ্জিং প্রথা চালু আছে। এইবার এই যে অ্যাপটার কথা বললাম, স্বচ্ছতা অভিযান, হ্যাঁ, স্বচ্ছতা বলে আপনারা যদি গুগলে লেখেন তাহলে অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটার কাজ কি, অ্যাপটা কি কাজে ব্যবহার করা হবে বলা হয়েছিল যে অ্যাপটাতে যদি কোনো জায়গা অপরিষ্কার হয়ে থাকে সেই জায়গায় জাস্ট ছবি পাঠাতে হবে। ছবি পাঠালে সরকার কি করবে, লোকাল যে কাউন্সিলর বা লোকাল যে মেয়র বা যিনি আছেন তাকে সেই ব্যাপারটা সম্পর্কে অবগত করবে এবং সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে গোটা ভারতবর্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভাবা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অ্যাপটার রেটিং হচ্ছে 2.1, মানে 5-এর মধ্যে 2.1, যেটা আপনারা যথেষ্ট বুঝতেই পারছেন, খুবই খারাপ। অনেকে অভিযোগ করছে এরকম যে কাউন্সিলর এর কাছে সব ব্যাপার গেছে বা কেউ একটা জায়গা অঞ্চলে ছবি পাঠিয়েছে যে এই অঞ্চলটা এরকম নোংরা অবস্থায় আছে, যদি পরিষ্কার করে দেওয়া যায়। হ্যাঁ, তো তখন সেই রিপোর্টে একটা মানে অবস্থান দেখা যায়, মানে আপনার অ্যাপটা যদি দেখেন সেই রিপোর্টে মানে ওই যে অভিযোগটা করা হলো, এই যে কমপ্লেইনটা করা হলো তার মানে বর্তমান স্ট্যাটাস কি সেটা দেখা যায়। তো আদৌ সেই জায়গাটা সলভ হয়নি, তো সেখানে স্ট্যাটাসে 2-3 দিন পর দেখা যায় যে ইস্যু রিজলভ, মানে ব্যাপারটা সমাধান করা হয়ে গেছে, অথচ যেখানকার নোংরা সেখানেই আছে। এই হচ্ছে রাজ্য বা কেন্দ্র যে স্তরের কথাই বলি না কেন, মানে এই অ্যাপ্লিকেশনের এই হচ্ছে ব্যর্থতা, যেটা রেটিং দেখলেই আমরা বুঝতে পারি এবং তার কোনো বাস্তবিক ব্যবহারও নেই, যে কারণে আমরা অ্যাপটা সম্পর্কে কেউই সজাগ নয়, কেউই হয়তো নামই শুনেনি, আজকেই হয়তো প্রথম শুনছি যে স্বচ্ছতা অভিযান বলে একটা অ্যাপ ভারত সরকার উদ্যোগ নিয়েছিল যাতে কোনো জায়গায় ময়লা থাকে সেটা পরিষ্কার করানোর জন্য। তো প্রত্যেকটাই ব্যর্থ। মানে 19 মানে স্বাধীনতা পরবর্তীকাল থেকে বেশ কিছু বিল, বেশ কিছু কমিটি, বেশ কিছু জিনিস এসেছে, কিন্তু কোনোটাই আলাদা করে গুরুত্বপূর্ণ নয়। কেননা এখনো ম্যানুয়ালি, মানে এই যে স্ক্যাভেঞ্জিং মানে ম্যানুয়ালি, মানে হাত দিয়ে এখনো মানুষের পায়খানা, মানুষের পেচ্ছাপ, প্রস্রাব, হ্যাঁ, যেটাকে আমরা মল মূত্র ইত্যাদিতে ভালো অনেক কিছু বলতে পারি, কিন্তু এই পেচ্ছাপ পায়খানা এইগুলো পরিষ্কার এখনো হাত দিয়ে করতে হয় কিছু শ্রেণীর মানুষজনকে, এবং বিশেষ করে মেয়েদেরকে করতে হয়। কিন্তু তাদের জন্য কোনো সরকারি কোনো স্কিম নেই, সরকারি কোনো উদ্যোগ নেই, এখনো নেই। তো উপসংহারে যেটা এটাই বলার আমার আলোচনা শেষে, যে এই মেয়েদের কথা বলতে গেলে যেটা না বললেই নয়, এই মেয়েরা তো অন্তর্জদের অন্তর্জ, ডাউন টোরেন অ্যামং দ্য ডাউন টোরেন। সামাজিকভাবে এরা আলাদা, অর্থনৈতিকভাবে সবার নিচে অবস্থান করে এবং মানুষ হিসাবেও এদেরকে অচ্ছুত হিসাবে দেখা হয়। কিন্তু এরা যদি না থাকে তাহলে এই সমাজ ব্যবস্থার যে ধারণা, জনস্বাস্থ্যের যে ধারণা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ধারণা, এই ধারণাগুলো কোথাও গিয়ে মানে নীরব হয়ে যাবে, কোথাও গিয়ে এই ধারণাগুলো সম্পর্কে আর আমাদের কোনো অভিব্যক্তির জায়গা থাকবে না। তো নারীবাদ যেহেতু শুধু একটা তত্ত্ব কচকচানি নয়, তার সঙ্গে সঙ্গে একটা আন্দোলনও, কাজেই এই ঝাড়ুদার মেথরদের নিয়ে যদি কিছু প্রশ্নের অন্তত নিরসন করার চেষ্টা করা হয়, যদি তাদের সামাজিক অবস্থানের সামান্যতম বিকাশের ভাবনাও নেওয়া হয়, হ্যাঁ, রাষ্ট্র বা রাজ্য স্তরে বা সরকারি বা বেসরকারি স্তরে,
তাহলে আমার এই গ্রন্থটা সার্থক হবে। এবং একই প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ এই প্রসঙ্গে বলা দরকার, যে এই শ্রেণীর ইতিহাস চর্চা, এই শ্রেণীর আলোচনা বিশালভাবে দরকার। মানে আমি জাস্ট কয়েকটা জায়গা ছুঁয়ে গেছি, বা একটা একটা ভাবনা চিন্তার সেটা সন্দর্ভ পরবর্তীকালে গ্রন্থে রূপায়ণ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেক জায়গা আছে যেটা নিয়ে কাজ করা যায়। আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করিনি, হ্যাঁ, কত সংখ্যায় কত কি কোথায় হচ্ছে। পাশাপাশি যে মাইগ্রেশন করে আসা এবং বাঙালি ঝাড়ুদার মেথর, তাদের মধ্যে আহ পার্থক্য বা তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনার জায়গা, সেটা আলোচনা করা যায়। তাদের সংস্কৃতি আলাদা রকম, হ্যাঁ, তারা শিব পুজো বা ইত্যাদিতে ডিজে বাজিয়ে তারা নাচ গান করছে, বিশাল আনন্দ করছে, হ্যাঁ, সেই সংস্কৃতির ব্যাপারটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। তো এই জায়গাগুলো এখনো ধরা যায়। আমি মূলত তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা, জনস্বাস্থ্যে তাদের যে বিশাল বড় রোল, অথচ তারা নিজেরা স্বাস্থ্যহীনতার সবচেয়ে বেশি ভোগে, এবং তারা যে ইনভিজিবল এনিমি অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদির দ্বারা শিকার, সেটা বলার চেষ্টা করেছি, এবং সরকারি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেগুলো কেন ব্যর্থ, সেই প্রসঙ্গগুলোই আলোচনা করা হয়েছে, যদিও অনেক অনেক বৃহত্তর জায়গা আলোচনায় অবশ্যই থেকে যায়। তো আমি বেশ কয়েকজনের ছবি এখানে রেখেছি, যদিও এদের নাম দেওয়া হয়নি। কয়েকটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি পরপর স্লাইস গুলোতে। তো আমার এই গবেষণার ক্ষেত্রে প্রাইমারি সোর্স হিসাবে যেগুলো কাজ করেছে, বিভিন্ন গভর্নমেন্টাল বিভিন্ন রিপোর্ট, বিশেষ করে সেন্সাস রিপোর্ট, আইবি রিপোর্ট, স্যানিটারি কমিশনের রিপোর্ট, এবং ওই যে টাস্ক ফোর্স বা বিভিন্ন রকম কমিটি বা কমিশন তৈরি হলো তার রিপোর্ট, এছাড়া গেজেটিয়ার রিপোর্ট, ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট ইত্যাদি জায়গাগুলো সাহায্য করেছে। এবং গবেষণাটা অনেকাংশেই অসম্পূর্ণ। আমি যখন বইটা বার করলাম, এই আমার বই, তখন আমার বারবার মনে হচ্ছে বইটা যেন কিছুই নয়, বইটা যেন ভালো কাজ হয়নি, এরকম বারবার আমার মনে হয়েছে, বা এখনো হয়, মনে হয় যেন এখনো কত কি করা যেত, বা বইটা সম্পূর্ণরূপে যেন পরিপূর্ণ নয়। তো এই পরিপূর্ণতা দেওয়ার কিছুটা জায়গা তো অবশ্যই আমার, আর বাকি গবেষক বা অধ্যাপক সবারই, মানে গবেষণার অনেক জায়গা পড়ে রয়েছে এই ঝাড়ুদার বা মেথর মেয়েদের, বা এই ধরনের অন্তজ যে মেয়েরা, তাদেরকে নিয়ে। তো মোটামুটি ভাবে আমার আলোচনা আমি এখানেই শেষ করব। আমি একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আমি নিজে কি করেছি, মানে এই ঝাড়ুদার মেথর মেয়েদের নিয়ে। আমি তো বারবার বলছি, নারীবাদ শুধু তত্ত্বের রূপায়ণ নয়, মানে তার বাস্তবিক প্রয়োগ। আমি যেটা করতে পেরেছি, আমার এই বইটা বেরোনোর পরে আমি বেশ কিছু ঝাড়ুদার মেথর মানে মেয়েদেরকে এবং পুরুষদেরকেও বলা চলে, তাদেরকে আমি এই বইটা গিফট করেছি। এবং এই বইটা বিভিন্ন জায়গা, যে জায়গাগুলোতে গেলে কেউ কিছু ভাবতে পারে, বিশেষ করে ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, সেগুলোতেও পাঠানোর ব্যবস্থা করেছি। এই উদ্যোগটা আমি জাস্ট নিতে পেরেছি, কিন্তু আরো বৃহত্তর ভাবনা চিন্তা করা দরকার, সরকারি বেসরকারি উদ্যোগ দরকার। এবং পাশাপাশি সবচেয়ে আজকে যেহেতু একটা আলোচনার প্ল্যাটফর্ম, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের মতো একটা বৃহৎ প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি দরকার নারীবাদী আঙ্গিক থেকে, নারীবাদের মোড়ক থেকে এই শ্রেণীর নারীদের জীবনচর্যাকে আরো বেশি মাত্রায় তুলে ধরার প্রয়োজন আছে। তো এটাই আমার মূল বক্তব্যের বিষয়। এবার প্রশ্ন থাকলে অবশ্যই অনেক, মানে আপনারা প্রশ্ন করলে অনেকগুলো ধারা খুলবে। তো আবারও সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই প্রদীপ স্যারকে এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকলকে, এবং যারা আজকে আলোচনায় উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ সার্থক। তোমার গভীর পরিশ্রমের ছাপ রয়েছে সমস্ত বক্তব্যের মধ্যে। আমি এখন প্রকাশকে বলবো। প্রকাশ, ওই স্যার আমার একটা জাস্ট সংযোজন আছে, আমি বলে নিতে চাই। বইটা নিয়ে যেতে, হ্যাঁ, বইটা অনেকগুলো রিভিউ অলরেডি বেরিয়েছে, কালান্তর, আনন্দবাজার, এই সময়, দেশ ইত্যাদি ইত্যাদিতে। শেষ থেকেও একটা রিভিউ বেরোবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বইটা সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে, কেউ কিনতে চান, আমি 100 কপির মতো ছাপিয়েছিলাম প্রাইস, মানে বইটা আমি ধান্যমঞ্জুরির কাছে পাবলিশার্স হিসাবে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। মানে তারা অত্যন্ত সুন্দর একটা বই করেছেন,
আর বইটা নিয়ে যদি কারো আগ্রহ থাকে, আপনারা কলেজ স্ট্রিটে বেশ কয়েকটি দোকানে আপনারা পাবেন। ধ্যানবিন্দু, দেশ পাবলিকেশন, লালন, প্ল্যাটফর্ম, এই জায়গাগুলিতে বই দেওয়া আছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। নতুবা ব্যক্তিগত স্তরে আমার সাথে যোগাযোগ করলে আমি বইটা আপনাদেরকে অবশ্যই পাঠাতে পারি। থ্যাংক ইউ স্যার, এটাই। বাহ, তা অনেক ধন্যবাদ প্রকাশ। কোনো প্রশ্ন এসেছে কি? হ্যাঁ প্রকাশ, প্রকাশের আবার নেটওয়ার্কটা মাঝে মাঝে কেটে যায়। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা একটু সংযোজন করতে চাই ততক্ষণ। হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি বারবার তুমি নয়, আপনি করেই বলা উচিত। আপনি না না বারবার না না স্যার, একদমই নয়, একদমই নয়। তুই তুই আপনি আচ্ছা, তুমি বারবার করে বলছো যে, এবং প্রথমে আমারও তাই মনে হচ্ছিল যে এখানে দুটো আইডেন্টিটি ইন্টারসেক্ট করছে। একটা হলো জাত, মানে মেথড, জাত দলিত আর কি, আর একটা হচ্ছে একদম। জেন্ডার, জেন্ডার অর্থাৎ এখানে নারী সত্তা। তো আমি এইটুকু বলতে চাই, যেহেতু এটা বহুবার চর্চিত হয়েছে, ফলে আমরা বোধহয় এটাকে আর আমরা একটু ইনসেনজিটাইজড হয়ে গেছি, যে এখানে একটা শ্রেণীরও তৃতীয় একটা মাত্রা আছে। হ্যাঁ, মানে ক্লাস। তাহলে ক্লাস এক্সপ্লয়টেশন আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, এবং কাস্ট অপারেশন আছে। তিনটে কোথাও একটা ইন্টারসেক্ট করছে, এটা খুব পরিষ্কারভাবে বলা দরকার। তুমি যেটা বলেছো ওই অর্থনৈতিক সামাজিক অবস্থাটা তো বলেইছো। অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে ওখানে শ্রেণী প্রশ্নটাকে পরিষ্কারভাবে রাখাটা মনে হয় খুবই দরকার হবে, যাতে যারা শ্রেণী নিয়ে চর্চা করেন তারাও এটা নিয়ে ভাবুন, আবার যারা আইডেন্টিটি পলিটিক্স নিয়ে চর্চা করেন তারাও এটা ভাবুন। এই হ্যাঁ, আপনি বলছেন একটা ত্রিবিধ চাপ আছে, ত্রিবিধ চাপ মানে দ্বৈত চাপ নয়। হ্যাঁ, একদমই স্যার, একদম এটা একদম খুব ঠিক পরিষ্কার স্যার। করে বলাটা ওখানে দরকার। আর হ্যাঁ স্যার, একদম। আরেকটা কথা হচ্ছে যে এই শব্দটা বোধহয় তুমি বজ্র বলছো, এটা বোধহয় বর্জ্য। আমি জানি না, আমি বাংলা বিষয়ে তো বিশেষজ্ঞ নই, তবে আমি ছোটবেলা থেকে শিখেছি বর্জ্য। আর হ্যাঁ স্যার, বর্জ্য বর্জ্য। হ্যাঁ, তুমি বারবারই বর্জ্য বলেছো বর্জ্য। বজ্র। হ্যাঁ, ওইটা একটু ঠিক করে নেওয়া উচিত। আর এছাড়া যদি আমাদের একটা বিষয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ঝাড়ুদার এবং মেথর বলা হচ্ছে, ম্যাথর বা মেথর, তো এখানে আমি বোধহয় তোমায় একবার ফোন করে এটা জিজ্ঞেস করেছিলাম, এইখানে ঠিক তফাৎটা কোথায় করা হচ্ছে? মানে ঝাড়ুদার যিনি ঝাড় দেন, আর ম্যাথর যিনি ওই মলমূত্রের বালতি বহন করেন, তাহলে আমি ঝাড়ুদারের ইংরেজি হিসেবে আমরা বলি তো স্ক্যাভেঞ্জার, নাকি এখানে আমি সুইপার ব্যবহার করব? এই জায়গাটাকে একটু বলা দরকার, একটু যদি ব্যাখ্যা করো। কারণ ধাঙর বলতেই বা কি বোঝাচ্ছে এখানে? আবার তুমি দেখিয়েছো যে ডোম, অনেকগুলো সংজ্ঞায়নের ক্ষেত্রে ডোমের একটা অংশ হিসেবে এটাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো এই কনসেপ্টগুলোর মধ্যে কি কোনো সূক্ষ্ম পার্থক্য আছে, নাকি এগুলো সম্পূর্ণভাবে ইন্টারচেঞ্জেবল এবং ইকুইভ্যালেন্ট? এটা একটা ছোট বিষয়। আর একটা জায়গায় একটু আলোকপাত করা যায় কিনা, যে এই যে ম্যাথর নারীদের যে সংগঠন, সেরম কোনো সংগঠন আমি যেমন একটা দেখেছিলাম, যে ওই অল বেঙ্গল
আহ, আহ, সুইপার ইউনিয়ন বোধহয় একটা ছিল, তাই না? আবসু। যখন ওই 1928-এর আন্দোলনটা হচ্ছে, তারপরে যখন ওই প্রভা, আহ, ওই দাশগুপ্ত, প্রভাবতী দাস। হুম হুম। হ্যাঁ প্রভাবতী দাশগুপ্ত, তারপরে একজন সুধা বলে বোধহয় কেউ ছিলেন, সুধা রায়, অ্যাকচুয়ালি কয়েকজনই ছিলেন যারা এই সমস্ত শ্রমিক আন্দোলনে দুঃসাহসিকভাবে এগিয়ে এসেছিলেন এবং সংগঠিত করেছিলেন ওই সময়টায়। তো সেখানে এটা কি সারা ভারতব্যাপী কোনো ঝাড়ুদার সংগঠন বা মেথর নারীদের কোনো সংগঠন কি আদৌ গড়ে উঠেছে? বা কোনো পার্টির নেতৃত্বে হোক বা পার্টি নেতৃত্বের বাইরে হোক, এরকম কি কোথাও জানা যায়? বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন আমরা জানি যে LGBTQIA+ সম্প্রদায়ের কিছু কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আছে। তো এইগুলোর ক্ষেত্রে আমি মানে যে সমস্ত দেশে কায়িক উপায়ে দৈহিক হাত পা ব্যবহার করে এই মলমূত্র অপসারণ করা হয়, সেই সমস্ত দেশগুলোর এই স্যানিটেশন ওয়ার্কারদের মধ্যে কোনো সংগঠন আছে কিনা, এই একটা সাংগঠনিক দিক, মানে আমি বলতে চাইছি ট্রেড ইউনিয়নের দিক, সাংগঠনিক দিকটা যেমন সবিতা সেন বা মঞ্জু চট্টোপাধ্যায় বা আমাদের তনিকা সরকারের আলোচনা এসছে, তুমি ওই দিকটাকে মানে ওখানে এসছে বলে ওই দিকটা একদম বাদ দিয়ে না গিয়ে ওই দিকটাকেও একটা অন্তত সাবসেকশন রাখতে পারলে খুব ভালো হবে। বইটা নিশ্চয়ই আরো অনেকগুলো এডিশন বেরোবে, হ্যাঁ, এবং এই বইটা খুব খুব বেশি এটা প্রচার হওয়া উচিত, এটা পড়া উচিত মানুষের। তো ওই পরবর্তী সংস্করণে যদি এই জায়গাটাকে রাখা যায় যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এটাকে কিভাবে দেখছে, এবং ILOর কতগুলো রিফর্ম মেজার্স এর মধ্যে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এই জায়গাগুলো আদৌ বিবেচিত হয়েছে কিনা, এই জায়গাগুলো একটুখানি দেখতে পারলে ভালো হয়। যে কিভাবে তারপর কিউবার কিছু আমি এক সময় পড়েছিলাম, বা একদম ঠিক লেনিনের ওই বিপ্লবের পরপরই সোভিয়েত ইউনিয়নে। তো চীনের অবশ্য আমি এ বিষয়ে এখনো আমার কোনো কিছু চোখে পড়েনি, মানে সমাজতান্ত্রিক দেশগুলোতে কি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কখনো? আর উন্নত পুঁজিবাদী রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এগুলোতেই বা এই সমস্যাটাকে কিভাবে দেখা হয়? মানে স্ক্যাভেন এই ক্লিনিংটা ছাড়া তো শহর বাঁচবে না, শহর কেন গ্রামও বাঁচবে না। তো এটাকে ম্যানুয়াল জায়গা থেকে না করে যন্ত্র দিয়ে করা, সেটা কি কোথাও সত্যি বাস্তবে হয়েছে? আমাদের দেশে কি সেটা সম্ভব? এই জায়গাগুলো একটুখানি যদি ব্যবহারিক দিক, বাস্তব দিকগুলোকে আলোচনায় রাখো, তাহলে একটা বলতে চাইলাম ট্রেড ইউনিয়ন আন্দোলনের দিকগুলো, আর একটা বলতে চাইলাম মানে ওই শ্রেণীগত সংগঠন এবং শ্রেণীগত আন্দোলন, ওই দিকটা ট্রেড ইউনিয়ন, এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে এটাকে কিভাবে দেখা হয়েছে, বিশেষ করে উন্নত পুঁজিবাদী রাষ্ট্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র যা এখন বেঁচে আছে সমাজতান্ত্রিক নামে, এগুলোতে কি কোনো, কিংবা সোভিয়েত ইউনিয়নে ঠিক ওই সময় কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল, কি চোখে দেখা হয়েছিল? হ্যাঁ, এই দুটো দিক যদি আরেকটু আলোকিত করা হয়। আর একটা ছোট্ট ব্যাপার, এই যে এই কভারে শ্রম, শহর ও লিঙ্গ, এই শ্রমের পরে কি একটা কমা হওয়া উচিত? মানে কভারে তো কমা দেওয়া যায় না। হ্যাঁ, মানে ওটা কমা না, এটা মানে টাইটেলের ক্ষেত্রে এরকম হয় না, অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, কিন্তু ওটা কমাটা আছে বলে ভেবে নেওয়া হয়।
মানে আমি যখন সাইট করব তখন তখন মানে করা যেতে পারে, কিন্তু কভার এইরকমই থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা মানে ওই ধন্যবাদ। আইএসবিএন অ্যাপ্লাই করার ক্ষেত্রে সমস্যা হয় বলে এইভাবেই লেখা হয় আর কি। ও আবার অনেক ক্ষেত্রে দুটো অ্যান্ড ও ইউজ করার ক্ষেত্রে অনেকে সমস্যা হয়। মানে যেমন আইএসবিএন, এটা হচ্ছে ওই ওদের পাবলিকেশন হাউসের সাথে একটা ব্যাপার আছে হুম, স্যার। হুম হুম। আচ্ছা, আর আপনি যেগুলো বললেন আমি একটু ছোট করে দু একটা কথা বলি। সেটা হচ্ছে হ্যাঁ, যে একদমই প্রথম যেটা বললেন যে ক্লাসের আপনি, আমি বারবার দ্বৈত চাপের কথা বলছিলাম, এটা পুরুষতান্ত্রিকতার দিক থেকে চাপ, আর একটা চাপ হচ্ছে আমি মানে বর্ণ ব্যবস্থার দিক থেকে। এবার ক্লাস হিসেবেও অবশ্যই তাদের উপর একটা বিশাল বড় শোষণ বা শাসনের দৃশ্য আছে, যেটাকে ভাবনা চিন্তা অবশ্যই করা যেতে পারে। আর আপনি পরবর্তী এডিশনে চ্যাপ্টারের ক্ষেত্রে একটা খুব বড় কথা বললেন যে এই সংগঠনগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়। বিশেষ করে বাংলাদেশে কিন্তু দুটো সংগঠন আছে, মানে বাংলাদেশে সংগঠন যথেষ্ট সক্রিয়। বাংলাদেশের একটা কাজ আমি পড়ছিলাম, মানে তারও পিএইচডি থিসিস, সেটা বই আকারে বেরিয়েছে। আমি একবারই বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য পেয়েছিলাম, তখন বইটা সংগ্রহ করতে পেরেছিলাম। তো সেখানে সংগঠন নিয়ে বেশ ভালো মানে দুটো সংগঠন আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা ওই কলোনিয়াল পিরিয়ডে ওই ওই যে অল বেঙ্গল স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন পাচ্ছি, বা সারা বাংলা মেথড ইউনিয়ন পাচ্ছি। তার পরবর্তীকালে ওই ইউনিয়ন তো উঠে যাচ্ছে। মানে আমরা যখন দেখি যে এই ইউনিয়নটা যেহেতু একটা মার্কসীয় ফ্রেমের মধ্যে নির্মাণ করা হচ্ছে, যখন আহ, আহ, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যখন মার্কসিস্ট পার্টিকেই মানে ব্যান করে দেওয়া হচ্ছে, তখন এই ইউনিয়নেরও মানে অস্তিত্ব আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং পরবর্তীকালে হঠাৎ করেই প্রভাবতী দাশগুপ্তা বা সাকিনা বেগম এরাও হঠাৎ করে সরে যাচ্ছেন। তো একটা চ্যাপ্টার এই ইউনিয়ন নিয়ে এবং আর একটা চ্যাপ্টার এই ব্যক্তিদের নিয়ে আমি ভাবনা চিন্তা রেখেছি, বিশেষ করে যেহেতু নারীদের প্রভাবতী দাশগুপ্তা এবং সাকিনা বেগম, তাদের দুজনকে এমফাসাইজ করে একটা আলাদা চ্যাপ্টার পরে এডিশন করলে রাখার কথা আমি নিজেও ভেবেছি। কিন্তু সংগঠনের ব্যাপারটাও তার মধ্যে একটা বড় ইনক্লুশন হলো, যেটা আমি অবশ্যই ভাববো। তবে এই সংগঠনের কাজ করতে গেলে আমাকে আরো অনেক বেশি মাত্রায় ওই আর্কাইভে গিয়ে বসে থাকতে হবে, না হলে তথ্য পাওয়াটা একটু মুশকিল হবে। আর স্যার আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক আবহে কিরকম কি অবস্থা, তো বাংলাদেশে যেমন বললাম সংগঠন আছে। এইবার উন্নত দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স বা আমেরিকার কথাও যদি বলা যায়, সেখানে এখন ওই মেশিনে পরিষ্কারের ব্যাপারটাই উঠে এসেছে। কিন্তু তৎসত্ত্বেও মানে মানুষের ব্যবহারটা কমে যায়নি। বিশেষ করে আমরা তো মানে উন্নত দেশগুলোতে আমরা এখন ভারতবর্ষেও কিছু জায়গায় যেগুলো বড় বড় হোটেল এলিটিস্ট জায়গা যদি দেখি, আমরা জলের শৌচের শৌচকার্যের বদলে আমরা এখন টিস্যু পেপার ইউজ করছি। মানে সেই টিস্যু পেপার পরিষ্কার করার কাজটাও কিন্তু এই ঝাড়ুদার মেথর মেয়েরাই করবে আর কি। হ্যাঁ, সেটা তো আরোই নোংরা, মানে সবই নোংরার। তো সেই কাজটাও এরা করছে। তো উন্নত দেশেও এদের প্রয়োজনীয়তা, মানে মেশিন হয়তো একটা জায়গার পরিষ্কারের সাথে যুক্ত, কিন্তু এদের প্রয়োজনীয়তা থাকবে এবং এদের প্রয়োজনও থাকবে আর কি। এইবার আমি ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট থেকে একদমই দেখিনি, মানে সোভিয়েতে বা কিউবাতে বা আমেরিকাতে কি কি হয়েছে। কিন্তু আপনি যখন বললেন, অবশ্যই আমার পরবর্তী ভাবনা চিন্তার মধ্যে এগুলোকে যাতে ধারাবাহিকভাবে আমি সজীব রাখতে পারি এই ভাবনাগুলো, সেগুলো মাথায় নিশ্চয়ই রাখবো স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, অনেকগুলো পয়েন্ট উঠে এলো। আর আর পরবর্তীকালে যদি বইটা নিয়ে ভাবনা চিন্তা করা যায়, তো অনেকগুলো চ্যাপ্টারও বাড়তে পারে আর কি। অনেকগুলো বিশেষ করে আরো যেটা তুলনামূলক একটা আলোচনা করা যেতে পারে, যে ওই যে মাইগ্রেশন করে আসা যে সুইপার স্ক্যাভেঞ্জার, তার সাথে থেকে এসেছে, হ্যাঁ, যাদেরকে হাড়ি ডোমের অন্তর্ভুক্ত বলছি, কি পার্থক্য হতে পারে, তাদের তুলনামূলক একটা বিশ্লেষণ সেটাও করা যেতে পারে। তাদের সংস্কৃতি নিয়ে আলোচনা আমার বইয়ে নেই, মানে কালচারাল জায়গা। তো সেই তাদের সংস্কৃতির অভ্যাস, বিশেষ করে তারা উল্কি আঁকছে, আলাদা রকম শাড়ি পরছে, এই ব্যাপারগুলো একটা চ্যাপ্টারে ভাবনা চিন্তা করা যেতে পারে। এইবার আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন, যে এই ঝাড়ুদার মেথডদের নিয়ে টার্মিনোলজিক্যাল একটা সমস্যা, মানে তাদেরকে ইন্টারসেকশনালি এক করা যায় নাকি। কিন্তু আমি এক করার কথা ভাবতে গিয়েও দেখলাম যে তাদেরকে দুভাগই ইউজ করা যেতে পারে। কারণ বিভিন্ন যে কমিটিগুলো, সেই কমিটিগুলোও কিন্তু বিশেষ করে
সালে ভারত সরকারের একটা কমিটি তৈরি হলো, রিপোর্ট অফ দ্য কমিটি টু দ্য স্টাডি অফ দ্য ওয়ার্কিং এন্ড সার্ভিস কন্ডিশন অফ সুইপার্স এন্ড স্ক্যাভেঞ্জার। তো সেখানে সুইপার্স, ঝাড়ুদার, স্ক্যাভেঞ্জার্স, মেথর, মানে সুইপার স্ক্যাভেঞ্জারকে একসাথে, স্ক্যাভেঞ্জার্স মানে ঝাড়ুদার এবং মেথর ইউজ করা হচ্ছে না। মানে এই সরকারি সরকারি যে রিপোর্ট গুলো সেখানে সুইপার স্ক্যাভেঞ্জার আলাদা আলাদা করেই ব্যবহার করা হচ্ছে। এইবার আপনি বললে যে ধাঙর কারা, কেন ধাঙর তাহলে বলা হলো? ধাঙর বা অনেক সময় এদেরকে ভাঙ্গি বলা হয়, বিভিন্ন প্রদেশে এদের বিভিন্ন টার্ম পাওয়া যায়। তো ধাঙরদের নিয়ে একটা গল্প আছে, ব্রহ্মপুরাণে উল্লেখ আছে যে মুনি বিশ্বামিত্র অভিশাপ দিচ্ছেন যে মানে হঠাৎ করে অভিশাপ দিচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীদের যে তোমরা চাষবাস করতে পারবে না, তোমাদের স্থান হবে একদম পাহাড়ের পাদদেশে, মানে একদম প্রান্তের অঞ্চলে। তো তারা যেহেতু চাষবাসের জায়গা থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হলো, তখন তারা হঠাৎ করেই একটা কাজ বেছে নিলেন, যেটা ময়লা এবং আবর্জনা পরিষ্কারের কাজ। তো এই ধাঙর ব্যাপারটা মোটামুটি ভাবে ব্রহ্ম পুরাণে উল্লেখ মেলে, এবং ধাঙর মূলত কৃষিজীবী সম্প্রদায়ই ছিল। পরবর্তীকালে এরা ঝাড়ুদার বা মেথরের কাজ হচ্ছে, ধান আর গড় মিলে ধাঙর হচ্ছে। এবার এটা একটা টার্ম, মানে এই টার্ম গুলো প্রদেশে প্রদেশে পাল্টে যাবে। মানে মেথরদেরকে অনেক জায়গায় ভুইমালি বলা হয়, অনেক জায়গায় ভাঙ্গি বলা হয়, এরকম বিভিন্ন রকমের শব্দবন্ধ আমরা পেয়ে থাকি আর কি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। তো টার্মটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ইউজ করার কারণই মোটামুটি ভাবে, কারণ রিপোর্ট গুলোতেও সুইপার স্ক্যাভেঞ্জার্স আলাদা আলাদা ভাবেই ব্যবহার করেছে আর কি। তো তারই বাংলায় ঝাড়ুদার এবং মেথর করেছি। আচ্ছা আচ্ছা। আমি ইউটিউবটা তো এখান থেকে দেখতে পাবো না, মানে কোনো প্রশ্ন আছে নাকি? কারণ প্রশ্ন আমি চাই, বেশি প্রশ্ন এলে মানে অনেকগুলো ভাবনার জগৎ খুলতে পারে, তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি প্রকাশকে একটু ফোন করি, অনেক সময় ওর ওই ইন্টারনেটের নেটওয়ার্কটা চলে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভালো হয় আর কি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ইউটিউবে লাইভ চলছে নাকি বুঝতে পারছি না, ফেসবুকে চলছে। ফেসবুকে একটা প্রশ্ন একজন লিখেছেন, অর্পিতা জি বলে। তিনি বলছেন, পাবলিক হেলথ রিসার্চে এই অকুপেশন গুলির কথা কতটা বলা আছে যদি আলোচনা করো। পাবলিক হেলথের বিষয়ে আলোচনা, হ্যাঁ, পাবলিক হেলথের বিষয়ে আলোচনা খুব বেশি নেই, তবে আপনি যদি আরো বিস্তারিত ভাবে গবেষণার কথা ভাবেন তাহলে স্যানিটারি কমিশনের রিপোর্ট গুলোকে একটু দেখতে হবে আর কি। মানে স্যানিটারি কমিশনের রিপোর্ট পাওয়া যায়, বা বিধানসভার বিভিন্ন প্রসিডিংস, এই জায়গাগুলোকে দেখতে হবে। আর কোনো প্রশ্ন আমি আপাতত দেখতে পাচ্ছি না। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এই ইউটিউবে কোনো প্রশ্ন এসছে স্যার? এটা তো আমি এদের ফোনটাও ধরছে না। না না, ওই প্রকাশ স্যার বোধহয় জয়েন করেছেন। হ্যাঁ স্যার, আছি তো আমি। হ্যাঁ, আমি তোমায় অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আর
ওই কোনো প্রশ্ন এসছে কি? না স্যার, আর নাহলে কোনো আমরা- প্রশ্ন নেই, ওই একটাই ছিল। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আজকে আছে, এত ঠিক আছে। সুন্দর চমৎকার আলোচনাটার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। আর এটা প্রকাশ উনি সার্থককে বলছি, প্রকাশ তো এটাকে ইউটিউবে আপলোড করে দেবেন, তখন আমি আবার এই বিশাল নেটওয়ার্কের মধ্যে ইউটিউবের লিঙ্কটা শেয়ার করে দেবো। কেমন? ওকে স্যার, ওকে স্যার, একদম। থ্যাংক ইউ। ঠিক আমাদের আছে, অনেক ধন্যবাদ শুভেচ্ছা স্যার। রইলো। হ্যাঁ, অনেক একদম। ধন্যবাদ এত সুন্দর আপনার আশীর্বাদ সব সময়ের পাথেও স্যার, আপনার আশীর্বাদ পাথেও। আর আমার অ্যাডভোকেট স্যারকেও ধন্যবাদ।